ভাইয়াকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলুন, বেরিয়ে যেতে বলুন। তুমি শান্ত হও মুগ্ধ, সব হবে। তুমি আগে শান্ত হও। ও কি ভেবেছে ইভান, আমি কোনো জিনিস? কি করে আমাকে ও ইভান হাত দিয়ে মুগ্ধর মুখ বন্ধ করে। চুপ করো তুমি, চুপ। সবে আছো মুগ্ধ, থামো। আরভিন, তুই চলে যা। মানে আমি কোথায় যাব? মুগ্ধ যখন তোকে বলেছে চলে যেতে, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তোর সাথে পরে যোগাযোগ করবো। ইভান মুগ্ধকে কোলে তুলে নিয়ে চলে যায়। ভাইয়াকে চলে যেতে বলুন ইভান, চলে যেতে বলুন। শান্ত হও মুগ্ধ, চলে যেতে বলেছি আমি, চলে যাবে ও। মুগ্ধ হাউমাউ করে কাঁদতে থাকে। ইভান বুকের মাঝে জড়িয়ে ধরে মুগ্ধকে। আমার সাথে এমন কেন করছিলেন ইভান? কেন করেছিলেন এমন? ভাইয়া আমায় বেচে দিল, আর আপনি আমায় কিনে নিলেন ইভান। আপনিই বা কি করে পারলেন এমন করতে বলুন? আমি মজবুর ছিল মুগ্ধ, তার পিছনে কারণ ছিল। আমি তোমায় এখন বলতে পারবো না, তবে এটা জেনে রাখো, তোমার ক্ষতি করার আমার কোনো ইচ্ছা ছিল না মুগ্ধ। আজ তানহা আপু আমাকে না বললে তো আমি কোনো দিনই জানতে পারতাম না যে আমাকে পণ্যের মতো কেনা বেচা হয়েছে, আমার শরীরটা নিয়ে ব্যবসা হয়েছে। মুগ্ধ, আজ যা বললে বললে, আর কোনোদিন যদি আমি তোমার মুখে এসব কথা শুনি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ইভান চৌধুরী কতটা খারাপ হতে পারে তা তোমার ধারণা নেই। আমি ডিভোর্স নিব, আপনি আমাকে ডিভোর্স। মুগ্ধের বলতে দেরি হলেও গালে চড় পড়তে দেরি হয়নি। মুগ্ধ গালে হাত দিয়ে কাঁদতে থাকে। ইভান এগিয়ে এসে মুগ্ধর কোমর চেপে ধরে তার নিজের সম্মুখে দাঁড় করায়। নিজের প্রাণ প্রেয়সীর কপালে কপাল টিকিয়ে বলে ওঠে, এই ইভান চৌধুরীর নেশা তুমি মুগ্ধ, তোমাতে আমি আসক্ত। ভালোভাবে কয়েকদিন ধরে কথা বলছি মানে এই নয় যে তোমার সব কথা আমি মেনে নেব। আমার বিয়ে করাটা তোমার ডিসিশন হলেও ছেড়ে যাওয়ার কোনো অপশন তোমায় ইভান চৌধুরী দেয়নি। তুমি চাও আর না চাও, তোমার ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, তোমাকে সারা জীবন থাকতে হবে, আমার সাথে থাকতে হবে। আমার ভেতরে সাইকোটাকে জাগিয়ে না মুগ্ধ, তোমার জন্য সেটা সুখ বয়ে আনবে না। ইভান মুগ্ধকে বিছানায় ফেলে দেয়। ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরায় ইভান। গায়ের শার্ট খুলে পাশে বিন ব্যাগের উপর রাখে ইভান। রাগে কানের পাটা তার গরম হয়ে আছে, গলার রগ ফুলে উঠছে তার। রাগে ফুঁসতে থাকে সে। যদি ভাবতাম তোমায় ভোগ করব, কারোর ক্ষমতা ছিল না ইভান চৌধুরীকে আটকায়। তুলে নিয়ে এসে ভোগ করে ছুঁড়ে ফেলে দিতাম, কেউ জানতেও পারতো না। এত যত্ন করে বিয়ে করে বাড়িতে বউ করে রাখতাম না। ডিভোর্স চাই ওনার। তোমার এই ফর্সাকালে আমি থাপড়ে লাল করে ফেলবো, অভদ্র মেয়ে কোথাকার। এতই যখন ভালোবাসেন তাহলে আপনার ব্যাপারে আমি কেন সব জানি না? আপনি আপনার প্রাক্তনকে সব বলতে পারেন, কিন্তু আমাকে না। তাহলে আমি কেন থাকবো আপনার কাছে? কি জানো তানহা আমার ব্যাপারে? কি বলেছো তোমায়? এই যে আপনি আর ইনায়া আপুরা কেমন ভাই বোন, সেটা তানহা আপু জানে, আমি জানি না। কেমন ভাই বোন মানে? ইয়ার্নার আমার বোন। তাহলে ইনায়া আপু বলেছে কেন যে আপনার মম নিজের পেটের সন্তানদের থেকে বেশি বড় আপু আর বিগ ব্রোকে ভালোবাসে? ঈশান, ইয়ানা আর ইনায়া আমার ড্যাড আর মামার সন্তান, আর আমি আর আমার আপু ড্যাড ও তার আগের বউয়ের সন্তান। আপু আর বেঁচে নেই, কয়েক বছর আগে সে একটা ঘটনায় মারা গেছে। এতে আবার বলার কি আছে, বলতে পারো? ভেনিস উত্তর পূর্ব ইতালির ভেনোটো অঞ্চলে অবস্থিত। শহরটি 118টি ছোট দ্বীপের একটা গ্রুপে অবস্থিত, যা খাল দ্বারা বিভক্ত হয় এবং 438টি সেতু দ্বারা সংযুক্ত। ভেনিসের ঐতিহাসিক কেন্দ্রটি 6টি জেলায় বিভক্ত, যা বা সেস্তিয়েরি, যার নাম দেওয়া হয়েছে ক্যানারেজিও, কাস্তেলো, ডরসোদেরো, সান মার্কো, সান পোলো এবং সান্তা ক্রুজ। সান মার্কোতে একটা 5 স্টার হোটেলে আজ দুপুরে এসে পৌঁছয় ইভান, মুগ্ধ আর ঈশান মেহেক। অতটা লং জার্নি করার জন্য আজকে তারা ঘুরতে বেরোয়নি। চারিদিকে সুন্দরভাবে সাজানো বিদেশি ধাঁচের হোটেল রুমটাকে মুগ্ধর খুবই পছন্দ হয়েছে। বিকেলে একটা লম্বা ঘুমের পর ব্যালকনিতে এসে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করছে মুগ্ধ। ইভান ঘুম থেকে উঠে মুগ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পেছনে গিয়ে দাঁড়ায়। মুগ্ধের খোলা চুলে নাক ডুবিয়ে লম্বা শ্বাস নেয় সে। মুগ্ধের চুলে মাতাল করা সুবাস বারবার পাগল প্রায় করে তুলছে ইভানকে। ঘাড়ে নিঃশ্বাস পড়তেই গোটা শরীর শিহরিত হয়ে ওঠে মুগ্ধর, কেঁপে ওঠে সে। আপনি এমন থেকে থেকে হুটহাট করে জড়িয়ে ধরেন কেন বলুন তো? কাঁপা কাঁপা গলায় বলে মুগ্ধ। তোমার কাপাকাপি দেখবো বলে। মানে এটা কোনো কথা হলো? ইউনো স্নোফ্লেক, তোমার এই কাপাকাপি দেখলে মন চায় কি করতে? কি? আমার মন চায় তোমায় আদর করে, তোমার নরম ঠোঁটের গরম সুধা পান করে।
ছি ছি ছি, কি সব কথা শুনে কান ঝাঁ ঝাঁ করে গেল। আপনার মুখে কি কিছুই আটকায় না? তো আটকে দাও আমার মুখ বেব। মুখ আটকানোর জিনিসটা তোমার কাছে আছে। কি? কোথায়? কেন, তোমার নাকের 1 ইঞ্চি নিচে যেটা আছে সেটাতে মুখ বন্ধ করো। কাম অন বেব। ধ্যাত, নির্লজ্জ কোথাকার। মুগ্ধ চলে যেতে নিলেই ইভান ওকে টেনে জড়িয়ে ধরে। ঘাড়ের পাশের চুল সরিয়ে ঠোঁট ছোঁয়ায় নিজের প্রাণ প্রেয়সীর গলায়। আবেশে চোখ বুঝে আসে মুগ্ধর। নিঃশব্দ কণ্ঠে বলে ওঠে ইভান, সবসময় পালাই পালাই করে গেল। আমাকে বুঝি ভালোবাসতে ইচ্ছে করো না? জানি না। তোমার ঠোঁট জোরে এত সুন্দর কেন চান? দেখলেই খালি মন চায় সবসময় খালি চুমু খায়। Why are you so hot? স্ত্রীর নিঃশ্বাস ভারী হওয়ার শব্দে মুচকি হাসি হাসে ইভান। কোলে তুলে বিছানায় নিয়ে যায় তাকে। স্ত্রীর কপালে গভীর চুম্বন এঁকে দেয় সে। একে একে নিজের ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে থাকে সে নিজের প্রাণ প্রেয়সীকে। চোখ বন্ধ করে স্বামীর ভালোবাসার পরশ গোটা শরীরে অনুভব করছে মুগ্ধ। ধীরে ধীরে একে অপরে হারিয়ে যায় তারা। আকাশের উজ্জ্বল পূর্ণিমার চাঁদ সাক্ষী হয়ে রয় তাদের মিলনের। ঘড়ির কাঁটায় রাত 12টা। এখনো বউকে ভালোবেসে মন ভরেনি ইভানের। নিজের প্রাণ প্রেয়সীতে মগ্ন সে। ইভান, বলছি কি এবার ছাড়ুন। কেন বেব? Don't you like it? Or ain't you enjoying it? ইভানের কথায় লজ্জায় লাল হয়ে যায় মুগ্ধ। উফ, এই লোকটা বড্ড ঠোঁটকাটা। খালি ঠেকে ঠেকে তাকে লজ্জা দেয়। তুমি যদি চাও আমরা অন্যভাবে করি। না, আমার আসলে খিদে পেয়েছে। তো আমায় খাও। আমার তো তোমাকে খেয়ে পেট ভরে গেছে। খাবার খাওয়ার তো কোনো প্রয়োজন দেখছি না আমি। মুগ্ধ পড়েছে বিশাল ফ্যাসাদে। এই লোকটাকে এবার কি করে বোঝাবে যে সত্যি খুব খিদে পেয়েছে? আর এই লোকটাও বটে। আদর করে নাকি খাবার খেতে মন চায় না? কেন বাপু, তার কি পেট বলে কিছু নেই? খিদে ঠিদে পায় না নাকি তার? সে তার না হয় পায় না, আদর করতে গেলেই কি পেট ভরবে? মুগ্ধের কাচুমুচো মুখখানা দেখে সশব্দে হেসে ফেলে ইভান। বিছানা থেকে উঠে রিসেপশনে কল করে নিজেরও মুগ্ধের পছন্দের খাবার অর্ডার করে দেয় সে। আপনি হাসছেন কেন? এই থেকে হাসছে যে আমার বউটা কতটা বাচ্চা, আর কি বোঝেই না একেবারে। তা এই বাচ্চা মেয়েটাকে কেন বিয়ে করলেন? একেবারে বাজে বকবেন না বলে দিলাম। মুগ্ধ বাথরুমের দিকে চলে যেতে নেয়। কোথায় যাচ্ছ বেব? স্নান করতে। কি হবে স্নান করে? একেবারে নয় কালকে সকালে করো। এমনিতেই তো কিছুক্ষণ পরে। দরজা ধাক্কানোর আওয়াজে ওরা চমকে ওঠে। এইভাবে তো হোটেলে কেউ দরজা ধাক্কায় না। কি ব্যাপার? ইভান গায়ে তাড়াতাড়ি শার্ট জড়িয়ে নিয়ে আগে গিয়ে দরজা খোলে। আপনার ভাই কোথায় আছে জানেন ভাইয়া? মেহেককে দরজার বাইরে চিন্তিতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় ইভান। কোথায় মানে? ওর সাথে তো তুমি ছিলে। ইভান বলে, সেই সন্ধ্যায় আমাকে রুমে রেখে ঈশান না জানিয়ে কোথায় গেল আমি জানি না। তো সেটা আগে বলো না কেন? অদ্ভুত মেয়ে তো তুমি। ইভান হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। পিছু পিছু মুগ্ধরাও যায়। অনেকক্ষণ ধরে আশেপাশে খুঁজেও ঈশানকে খুঁজে পেল না ওরা। আপনি এভাবে মেহুকে বলছেন কেন ইভান? ও কি করে জানবে যে আপনার ভাই কোথায় যাচ্ছে? সে কি আমার বোনকে কিছু বলে যায় নাকি? মুগ্ধ বলে, আর তোমার বোন কি একবারও জানতে চেয়েছে যে তার হাজব্যান্ড কোথায় যাচ্ছে? সারাক্ষণ তো খালি আরফিন ভাইয়া করে মরে যাচ্ছে। ইভানের কথায় অবাক হয়ে তাকিয়ে থাকে মুগ্ধ। এটা কিভাবে কথা বলছে ইভান মেহুর সাথে? নিজে তো জেনেই ওদের বিয়েটা দিয়েছিল, তাহলে এখন এভাবে কথা শোনানোর মানে কি? ঈশানকে অনেক খুঁজে না পেয়ে শেষে ওরা হোটেলে ফিরে আসে। কাল সকাল না হওয়া অবধি কিছুই করা যাচ্ছে না। রুমে যেতে পা বাড়াতেই নিজেদের রুমের ভেতর থেকে গানের আওয়াজ পায় মেহু। অবাক হয় সে তো বাইরে, তাহলে রুমের ভেতর কে? দরজার কাছে দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় তিনজনার। এর সামনে কি দেখছে ওরা? গোটা রুমের চারিপাশে ফুল দিয়ে সাজানো। দরজা থেকে বিছানা অব্দি গোলাপের পাপড়ি ছড়িয়ে রাস্তা করা। রুমের ভেতর পা রাখতেই মেহুর উপর গোলাপের পাপড়ি পড়ে উপর থেকে। চারিদিক থেকে টুনি লাইটগুলো জ্বলে ওঠে। আই লাভ ইউ। ও গিটার হাতে গান গাইতে গাইতে মেহুর সামনে হাঁটু ঘেরে বসে ঈশান। গান শেষ করে মেহুর হাতে চুমু খায় সে। মেহেক, আমি আজ পর্যন্ত তোমার সঙ্গে যা যা করেছি ভুল করেছি, আমি স্বীকার করেছি। আমি জানি আমি ক্ষমা চাইলেও সেটা কম, কিন্তু বিশ্বাস করো মেহেক, আমি সত্যি অনুতপ্ত নিজের করা কাজে। আমার অন্যায় হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি মেহেক, খুব খুব ভালোবাসি। আমি যে কবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি না। সেদিন যখন তুমি আমাকে ওই কথাটা বললে যে আমিও নিজের স্বার্থে বউকে বেঁচে দিতে পারি,
সেই দিন আমার সারা রাত অনেক কষ্ট হয়েছিল মেহেক। আমি অতটাও খারাপ নই মেহেক। একটা সুযোগ দাও না মেহেক। আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে আমাদের মধ্যে একটা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়। একটা সুযোগ দাও। চারিদিকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারোর মুখে কোনো কথা নেই। ভাবি, আপনি একটু মেহেককে বোঝান না। আমাকে কি একটাবার ক্ষমা করা যায় না? আমরা কি একটা নতুন সূচনা করতে পারি না? মেহু, এটা সম্পূর্ণ তোর ডিসিশন। তুই যদি চাস ঈশানের সাথে থাকতে তাহলে থাকবি, নইলে নয়। আমার এখানে কিছুই বলার নেই। ইভান, আমি আমাদের রুমে যাচ্ছি। মুগ্ধ ইভান চলে যায় নিজেদের রুমে। আমি তো বলছি আমি যাব না কোনো ক্লাবে। অদ্ভুত তো, একই কথা বারবার বলতে হবে। রাগে গজগজ করছে মুগ্ধ। আচ্ছা বেব, ঈশান এত করে বলছে, কত আশা নিয়ে আমাদের জন্য প্ল্যান করেছে। কি করে না করি? চলো, বেশিক্ষণ থাকতে হবে না, না গেলেও মন খারাপ করবে। ইভান বলে, এত নাইট ক্লাব যাব করছেন কেন? আবার কোনো মেয়ে কেনার ইচ্ছা করছে নাকি? মুগ্ধর কথায় চোখ মুখ শক্ত হয়ে আসে ইভানের। মুগ্ধের কোমরও খামচে ধরে সে, ক্ষিপ্তভাবে আঁকড়ে ধরে মুগ্ধের ঠোঁট জোড়া, কামড় দিতে থাকে সে। অনেকক্ষণ যাবৎ ঠোঁটের উপরে অত্যাচার করে নিস্তার পায় মুগ্ধ। অত্যাধিক বেড়েছ মুগ্ধ, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছে। মুগ্ধর ঠোঁট কেটে রক্ত পড়ছে। বলেছিলাম এমন কিছু করো না যাতে আমার ভেতরে সাইকোটা জেগে ওঠে। জাগিয়ে দিলে তো, এবার তোমাকে ভুগতে হবে। কথা শেষ হতেই ইভান মুগ্ধর হাত বেঁধে দেয়। ইভান একটা নিয়ে মুগ্ধর শাড়ির কুচি খুলে ফেলে। একে একে সব কাপড় খুলে নিতে থাকে সে মুগ্ধর গা থেকে। এক প্রকার জোর করেই সে মুগ্ধর একটা পিঙ্ক কালারের গাউন পরিয়ে দেয়। পারফেক্ট। মুগ্ধের উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে বলে ইভান, আপনি 1 নম্বরের একটা অসভ্য। সেটা তুমি আজকে জানলে বেব। লেটস গো নাও, অলরেডি উই আর গেটিং লেট। ক্লাবে চারিদিকে লাউড মিউজিক বাজছে। ইভান আর ঈশান ড্রিঙ্ক করায় ব্যস্ত, আর মুগ্ধ ও মেহেক জুস খেতে। হ্যাঁ রে মেহু, কি ঠিক করলি? ঈশানকে কি একটা সুযোগ দিবি? বুঝতে পারছি না আপাই। এই 2 সপ্তাহ উনি অনেকবার ক্ষমা চেয়েছেন। এমনকি আমার যখন মাথা ব্যথা করছিল, সারা রাত ধরে না ঘুমিয়ে আমার মাথায় হাত বুলিয়ে গেছেন। আমার কি ভালো লাগে কি খারাপ লাগে সবটা খেয়াল করেছেন। তোকে আর মেরেছে নাকি? না গো আপাই, এমনকি তারপর থেকে আর জোর আমার কাছেও আসেনি। কি মনে হয় তোর, সত্যিই পাল্টেছে? জানি না আমি, তবে ভাবছি একটা সুযোগ দিয়েই দেখি। কি বলো? দেখ মেহু, এই বিয়ে থেকে যে তুই বেরোতে পারবি না সেটা আমি জানি, কারণ আমাদের শ্বশুর বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমাদের এমনই কপাল খারাপ, আমাদের আম্মু আব্বুরাও আমাদের বুঝবে না, আমাদের পাশে দাঁড়াবে না। ইভানকে প্রথমে এই কারণে বিয়ে করলেও এখন আমি এটা অন্তত বলতে পারি যে ইভান আর যাই হোক আমাকে ভালোবাসেন। আর তুমি আপাই? আমি প্রেমে পড়েছি মেহু, ওনার কেয়ার করার প্রেমে পড়েছি, ওনার রাগের প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি ওনার কথা বলার, আমি প্রেমে পড়েছি ওনার পথ চলার, প্রেমে পড়েছি ওনার যত্নের, প্রেমে পড়েছি ওনার ভালোবাসার, প্রচণ্ডভাবে ওনার প্রেমে পড়েছি, মুখ থুবড়ে পড়েছি। কি হলো আপাই, বলো। মেহুর ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে মুগ্ধ। ও, এতক্ষণ ধরে সে তাহলে কথাগুলো মনে মনে বলেছে। যাক বাবা, মেহু শুনতে পায়নি। মনে মনে স্বস্তি খুঁজে পায় মুগ্ধ। একটা সুযোগ দিয়েই দেখ মেহু, হয়তো ঈশান সত্যিই তোকে ভালোবাসে। অনেকক্ষণ ধরে ক্যাফের বাইরে বসে আছে আরফিন। পরনে নীল রঙের শার্টটা ঘামে হালকা ভিজে আছে। একটা কাজের খোঁজে এসেছিল সে এখানে, কিন্তু ভেতরে ঢুকতেই ইয়ানার সাথে তার দেখা হয়ে যায়। জানতে পারে এই ক্যাফেটা ইভানদেরই। ইয়ানা তাকে বাইরে দাঁড়াতে বলে, কিছুক্ষণ পরে ডাকবে বলে। প্রায় 20 মিনিট হতে চলল, এখনো ভেতর থেকে ডাক পড়ছে না তার। ক্যাফের এক ওয়েটার এসে আরফিনকে ডাকে। ভিতরে ঢুকে ইয়ানার কেবিনে নক করে সে। আসবো? আসুন, বসুন। আপনার এখানে আসার কারণ জানতে পারি? আমি যে এখানে একটা কাজ খুঁজতে এসেছি সেটা তো তোমার জানা। আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন আপনি জানেন? সুইপার। আরফিন তালুকদার, যে কিনা কোনোদিন নিজের হাতে একটা গ্লাস জল গড়িয়ে খায়নি, সে কিনা করবে সুইপারের কাজ। আদৌ কি করতে পারবেন? প্রয়োজনে মানুষকে অনেক কিছুই করতে হয়। আমাদের এখানে একজন সুইপারের মাইনে মাসে 8,000 টাকা। আপনার কি তাতে হয়ে যাবে? এখন আমার যা অবস্থা, আমার কাছে 5,000 টাকাও অনেক।
আপনাকে আজ থেকে আমাদের ক্যাফের ম্যানেজার পদে অ্যাপয়েন্ট করা হলো। কাল থেকে জয়েন করবেন। ইয়ানা সাইন করে আরফিনের দিকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এগিয়ে দেয়। আমাকে কি দয়া করলে এটা? আপনার এরকম মনে হওয়ার কারণ? এই যে সুইপারের বদলে ম্যানেজার পদে অ্যাপয়েন্ট করলেন। আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী পোস্ট দেওয়া হয়েছে আরফিন। আপনি তালুকদার বাড়ির ছেলে। আপনাকে ওরা বাড়ি থেকে বের করলেও সম্পত্তি থেকে বাতিল করেনি। আপনার কাঙ্ক্ষিত পোস্টটি আপনার যোগ্যতার নয়। আরফিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইয়ানার দিকে। আপনার কাল থেকে জয়েনিং, মনে রাখবেন। আর এখন আমি বাড়ি যাচ্ছি। আপনি যদি যেতে চান তাহলে আমরা একসাথেই যেতে পারি। হুম। ইয়ানা ও আরফিন বাড়ির দিকে রওনা দেয়। আজ বাড়ি ফিরে আসছে মুগ্ধ ইভানরা। সকাল থেকেই চৌধুরী ম্যানশনে বিশাল আয়োজন চলছে রান্নার। চৌধুরী সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল। বুশরা বেগম বলেন। বলো বউজান। ইশতিয়াক সাহেব উত্তর দেন। ফাজলামি করবেন না। শুনুন, আমার বান্ধবীর মনে আছে ঝুমুর? ওর ছেলের জন্যই আমাদের ইয়ানাকে চেয়েছে। সে কাল সন্ধ্যায় দেখতে আসবে বলেছে। কি বলেন? ঝুমুর মানে কি? হ্যাঁ, মানে ওই আপনি ঠিক ধরেছেন। তুমি জানো বসুরা তুমি কি বলছো? হ্যাঁ জানি। তারপর কি করে বলছো ওই ঘরে মেয়ে দিতে? কারণ ছেলে ভালো। তাছাড়া আমার বান্ধবীর উপর আমার বিশ্বাস আছে। ঝুমুর করা খালাতো বোন চেনেও তুমি বিয়ের কথা বলছো বসুরা? আরে বাবা, ঝুমু ওর খালাতো বোন, তো তাতে আমার মেয়ের কি? আমাদের মেয়ের কোনো ব্যাপার না, তবে তুমি মেয়ের বিয়েতে ওকে সাহায্য করতে পারলে হয়। সেটা আপনাকে ভাবতে হবে না। আপনি আজ আমার বেটার সাথে কথা বলবেন এই ব্যাপারে। ঠিক আছে। সন্ধ্যাবেলা রোমের ব্যালকনিতে বসে স্মোক করছে ইভান। গভীর চিন্তায় মগ্ন সে। ভ্যানিসের শেষ রাত্রিতে যা হলো তারপর থেকে মুগ্ধ আর ইভানের সাথে কোনো কথা বলেনি। কি করে বোঝায় মুগ্ধকে সে যে সে নির্দোষ? চ্যাম্প আসছি। বাবার আওয়াজে পিছন ফিরে তাকায় ইভান। ও ড্যাড, এসো। সিগারেট নেভায় ইভান। নিজের নাকি? না না, বলো না, কি বলবে? তোমার মম ইনিহার জন্য একটা ছেলে দেখেছে। ওয়াও, এটা তো ভালো কথা। বাট ছেলেটা হলো ঝুমুর ছেলে। ঝুমুর বলতে কি? সেই তুমি ঠিক ধরেছ। আমি তো বুঝতেই পারছি না তোমার মম কি করে ম্যানেজ করবে। ছেলে কেমন ড্যাড? ছেলে তো ভালো, কিন্তু ছেলে যখন ভালো তাহলে কিন্তু কেন? কবে দেখতে আসবে ওরা? আগামীকাল বলেছে। হ্যাঁ বলে দাও ড্যাড, আমাদের ইনার খুশির আগে অন্য কিছু ম্যাটার করে না। ইশতিয়াক সাহেব দরজার দিকে যেতে যেতে পেছনে ফিরে দাঁড়ান। বলেন, অতীতকে সবার সামনে আসতেই হবে চ্যাম্প। দেয়ার আর নো আদার অপশনস ড্যাড। অতীতকে তো সামনে আসতেই হবে, নিজের পাপের ফল নিজেকে পেতেই হবে। বিয়ের সাজে সেজে উঠেছে চৌধুরী ম্যানশন। চারিদিকে বিভিন্ন রং বেরঙের আলোকসজ্জা। আজ ইনায়ার হলুদ সন্ধ্যা। কিছুক্ষণ পরেই অনুষ্ঠান আরম্ভ হবে। বাড়ির বড় বউ হিসেবে মুগ্ধর উপর কাজের দায়িত্ব পড়েছে অনেক। বাগানে দাঁড়িয়ে স্টেজের দিকটা অতিথি আপ্যায়ন করছে মুগ্ধ। কেমন আছো মুগ্ধ? হঠাৎ পরিচিত অনাকাঙ্ক্ষিত আওয়াজে পিছনে ফিরে তাকায় মুগ্ধ। আরে তানহা আপু, আসুন আসুন। ইনায়া আপুরা কেমন আছে? রেডি হচ্ছে? আমি তো তোমার সাথে কথা বলতে এলাম। আমার সাথে বলুন। আসলে আই এম ভেরি সরি মুগ্ধ। তোমরা হানিমুনে গিয়েছিলে আর সেই সময় এমন একটা ব্লান্ডার হলো যে যা হয়েছে হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলে লাভ নেই। মুগ্ধ চলে যেতে নিলে তানহা তার হাত ধরে আটকায়। দাঁড়াও মুগ্ধ, লেট মি এক্সপ্লেইন। কি এক্সপ্লেইন করবেন আপনি? বলুন। আপনার প্রথম সন্তান ইশরাত না হয় আপনার প্রাক্তন প্রেমিক তুহিনের সন্তান। ইশরাত যখন আপনার পেটে ছিল তখন আপনি ইভানকে বিয়ে করেন। সেই বিয়েতে আপনাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি। তাহলে আপনার দ্বিতীয় সন্তান ইশরাক হলো কি করে? হিসাব অনুযায়ী দেখতে গেলে ইশরাকের জন্ম আপনাদের ডিভোর্সের কয়েক মাস আগে হয়েছে। তাহলে ওর বায়োলজিক্যাল বাবাকে? ইশরাত ও ইশরাক কেন ইভানকে পাপা বলবে? ইশরাক না হয় ছোট, কিন্তু ইশরাত তো একটু বড় হয়েছে। তাহলে এখনো তাকে কেন জানাননি যে ইভান তার আসল পাপা নয়? নাকি তুহিন নামে আদতে কেউ নেই? ইশরাত আপনারও ইভানের নোংরা পাপের ফল। চরের শব্দে সবাই তাকিয়ে আছে ওদের দিকে। বুশরা বেগম এগিয়ে আসেন ওদের দিকে। কি হয়েছে তানা? তুমি মুগ্ধকে চর মারলে কেন? সেটা ওকে জিজ্ঞেস করুন আন্টি। ওর সাহস কি করে হয় আমার ছেলে মেয়েদের পাপের ফল বলার? আচ্ছা, তোমরা দুজন ভেতরে চলো। এখানে গেস্টরা আছে, সিনক্রেট করো না। থাক আন্টি, আপনি আপনার ছেলের প্রাক্তন ওয়াইফের সাথে কথা বলুন।
আমার মতো বহিরাগত মানুষের সাথে কথা বলার দরকার নেই। মুগ্ধ হনহন করে চলে যায় সেখান থেকে। মুগ্ধ, লুক এট মি বেব, তোমার শাড়ির সাথে এই পাঞ্জাবিটা মানাবে, কি বলো? ইভান পাঞ্জাবি বাঁচতে বাঁচতে বলে, আপনি খামোখা আমার সাথে কেন জামা মিলিয়ে পরবেন? আপনি বরঞ্চ আপনার বাচ্চার মায়ের সাথে জামা মিলিয়ে পড়ুন। কতবার বলবো মুগ্ধ যে আমার কোনো বাচ্চা নেই? একেবারে ফালতু কথা বলবেন না ইভান, নইলে এই বাচ্চাগুলো কেন আপনাকে পাপা পাপা বলবে? কেউ বাবা বললে কি তার জন্মদাতে বাবা হওয়া যায়? তাহলে ওদের আসল বাবার নাম কি বলুন আমায়, নাকি সত্যি ওরা আপনার আর তানহার নষ্টামির ফল? মুগ্ধ, ইভান মুগ্ধকে চড় মারতে গিয়েও হাত থেমে যায় ইভানের। আপনি আমায় চর মারতে গেলেন ইভান? তানহা আপুদের জন্য থামলেন কেন? মারুন। মাথা খারাপ করো না মুগ্ধ, আজকে আমার বোনের গায়ে হলুদ, আমি আমার মুড অফ করতে চাই না। তুমি আমার চোখের সামনে থেকে যাও এখন। মুগ্ধ অবাক হয়ে তাকিয়ে রইল ইভানের দিকে। এই মানুষটাকে, যে কিনা সবে ভালোবাসতে আরম্ভ করেছিল, সে মানুষটা অন্যের জন্য তার ঘায়ে হাত তুলতেও পিছু পা হলো না। কষ্টগুলো গলায় আটকে যেতে থাকে মুগ্ধর। কোনো রকমে কান্নাগুলো আটকানোর চেষ্টা করে সে বেরিয়ে যায় রুম থেকে। হলুদ রঙের লেহেঙ্গাতে আজ দারুণ সুন্দর দেখাচ্ছে ইনায়াকে, কিন্তু এই সম্পূর্ণতার মধ্যেও যেন কিছু অপূর্ণতা রয়ে গেছে। মুখে কোনো হাসি নেই ইনায়ার। কি রে, তুই এখনো মুখটাকে অমন মুরঝায় আসা ফুলের মতো করে রাখবি? অনেক ভাইয়া কত ভালো ছেলে, তোকে অনেক ভালো রাখবি রে ইনায়া। আজ তোর গায়ে হলুদ, কাল তোর বিয়ে, এবার তো একটু হাস। ভালো লাগছে না ছোট আপু? কেন লাগছে না শুনি? ওই রেহানের জন্য? তুই জানিস ও কেমন ছেলে, তারপরও ওকে নিয়ে কি করে এত আবেগী হতে পারিস ইনায়া? ঠিক যেভাবে তুমি সব জেনেও আরফিন তালুকদারকে ভালোবাসতে পারো সেভাবেই। ইনায়া, আসতে পারি? দরজায় করাঘাতে দুই বোনের কথায় ব্যাঘাত ঘটে। আরে আরফিন, আপনি আসুন আসুন, কি কিছু বলবেন? না, আসলে আমার তো এখন তেমন একটা সামর্থ্য নেই, যেটুকু পেরেছি আমার তরফ থেকে ছোট্ট উপহারই বিয়ের কোণের জন্যে। আরফিন একটা ছোট কানের দুল এগিয়ে দেয় ওদের দিকে। খুব সুন্দর হয়েছে, দেখ ইনায়া। আমাকে মনে হয় মম ডাকছে, তোরা কথা বল, আমি আসছি। ইনায়া চলে যায়। আমার মনে হয় হয়তো গিফটটা ওনার পছন্দ হয়নি। না না, তেমন কিছু না, ওসব বাদ দেন। আগে বলুন আপনি। এই যে হ্যালো মিস্টার আরফিন তালুকদার, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনার চোখে যাকে খুঁজছেন সে আমার ভাইয়ের স্ত্রী। নিজের নজর সংযত করুন। আরফিন লজ্জায় মাথা নামিয়ে নেয়, আমতামতা করে বলে ওঠে। না মানে আসলে আরফিনকে আমতামতা করতে দেখে হো করে হেসে ওঠে ইয়ানা। হাই হাই আরফিন, আপনি তো সিরিয়াসলি মজা বোঝেন না। আমি মজা করছিলাম। আরে ভাই, আমি জানি যে আপনার মনে মেহেক ভাবিকে নিয়ে কোনো কিচ্ছু নেই, আর মেহেক ভাবিরও মনে আপনার জন্য আর কোনো ফিলিংস নেই। ইভেন ওরা দুজনে তো বেবি প্ল্যানিংও করছে। কি? হ্যাঁ ভাইয়া, বলছিল তো। আমি একবার আসছি। আরে শুনুন, কোথায় যাচ্ছেন? আরফিন সেখান থেকে চলে যায়। মেহুকে খুঁজতে খুঁজতে সে একটা ঘরে চলে আসে। কিছুক্ষণ পর দেয়ালে ছবি দেখে বুঝতে পারে যে এটা ঈশানদেরই রুম। বাইরের পায়ের আওয়াজ শুনে সোফার পিছনে লুকিয়ে যায় সে। ঈশান মেহুকে কোলে তুলে রুমে নিয়ে আসে। কি করছেন ঈশান? ছাড়ুন, কেউ দেখে ফেললে কি হবে বলুন তো? দেখলে দেখবে, আমি কি অন্যের বউকে করে নিয়েছি নাকি? তোমাকে অত ভাবতে হবে না, চুপটি করে এখানে বসে থাকো। কত কাজ আছে বলুন তো, আমার কি এখানে বসে থাকলে চলে? তুমি কি এবারের কাজের লোক নাকি? কাজ করার জন্য তো অন্যরা আছি। নিজের পায়ের দিকে দেখেছো কতটা কেটে গেছে? ও কিছু না, আমি উঠলাম। এই মেয়ে, বসো বলছি। মেহু উঠতে নিলে ঈশানুকে ধরে বসিয়ে দেয়। নিজে বসে মেহুর সামনে হাঁটু গেড়ে। আস্তে করে মেহুর বা পাটা নিজের থায়ের উপর নেয় সে। মলম লাগিয়ে দিতে থাকে। মলম লাগানোর পর আলতো করে অধর ছোঁয়ায় তার স্ত্রীর পায়ে। ঈশানের এহেন কাণ্ডে লজ্জায় চোখ বুঝে আসে মেহুর। মেহুকে এভাবে লজ্জা পেতে দেখে মুচকি হাসে ইভান। ধীরে ধীরে তার পায়ের পাতা থেকে উপরে অধরের স্পর্শ আঁকায় অগ্রসর হয় সে। লজ্জা ও আবেশে চোখ বুঝে আসে মেহুর। উন্মুক্ত পেটে ঠোঁটের স্পর্শ পেতেই চমকে চোখ খোলে সে। ঈশান মাথা তুলে পাশে এসে বসে মেহুর। মেহুর ঠোঁটে নিজের বৃদ্ধাঙ্গুলটি স্লাইড করতে করতে বলে ওঠে, ম্যাক, আই লাভ ইউ। ধীরে ধীরে ঈশান মেহুর ঠোঁটের দিকে অগ্রসর হতে থাকে। মেহুর কেন জানি না গোটা শরীর অবশ হয়ে আসতে থাকে। ঈশান পরম আবেশে বুকে জড়িয়ে নেয় স্ত্রীকে। পান করতে থাকে তার অধর সুধা। আজ যেন নিজেদের মধ্যে সব দূরত্ব মিটিয়ে দুটো মন দুটো শরীর এক হতে ব্যস্ত। এতক্ষণ ধরে এসব কিছু আলমারির আড়াল থেকে দেখে
এখন আর নিজের পায়ে দাঁড়ানোর শক্তিটাও পাচ্ছে না আরফিন। তার মেহুপরি তাহলে সত্যিই আর তাকে ভালোবাসে না? অবশেষে কি তাহলে ভুলেই গেল তাকে? আর ভাবতে পারছে না সে কিছুই। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। রুমের মধ্য থেকে নরনারীর গোপন মুহূর্তের সুখমিশ্রিত আওয়াজ কানে এসে পৌঁছতেই ভেতরটা যেন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে আরফিনের। সেদিকে চোখ তুলে তাকানোর আর সাহস নেই তার। আজ তার সব শেষ। কি করবে ভেবে না পেয়ে আলমারির পাশেই একটা জানলা আছে দেখে, তাতে কোনো রড নেই, সে জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায় আরফিন তৎক্ষণাৎ। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে সোজা হয়ে হাঁটতে থাকে আরফিন। মনে পড়তে থাকে তার ও তার মেহুপুরীর একসাথে কাটানো মধুর স্মৃতিগুলো। লোকে বলে প্রথম ভালোবাসা নাকি মৃত্যুর আগ মুহূর্ত অবধি মনে থাকে। তাহলে কি করে পারলো মেহুপুরী এত তাড়াতাড়ি তার ভালোবাসা ভুলে যেতে? স্বেচ্ছায় অন্যকে নিজের শরীর ছুঁতে দিতে কিভাবে পারলো সে? একবারও কি তার মুখটা মেহুর সামনে ভেসে উঠল না? আরে আরফিন, আপনি এখানে? আমি আপনাকে কখন থেকে খুঁজে যাচ্ছি। আসলে মাঝপথে ইয়ানাকে দেখে থমকে দাঁড়ায় সে। ইয়ানার কথায় কোনো কান নেই, মাথায় খালি তার কিছুক্ষণ আগের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আরফিনের দৃষ্টি যায় ইয়ানার ঠোঁটের দিকে। হঠাৎ আঁকড়ে ধরে ইয়ানের ওষ্ঠদ্বয় নিজের ঠোঁটের ভেতর। ইয়ানা কিছু বুঝে উঠতে পারে না আরফিনের এহেন আচরণের কারণ। বেটা বেটা, মুগ্ধতা কোথায় দেখেছো? মমের আওয়াজে হাতের সিগারেট ফেলে পিছনে ঘোরে ইভান। কেন মম? ও তো নিচেই থাকবে, কোথায় যাবে? কোথাও নেই, গোটা বাড়ি খোঁজা হয়ে গেছে। সবাই জিজ্ঞাসা করছে বড় বউ কোথায়। আমি ভাবলাম হয়তো তুমি জানো কোথায় গেছে। কোথায় যাবে? তানা চর মারার জন্য আমার বাড়ি থেকে বেরিয়ে। হোয়াট? তানা মুগ্ধকে চর মেরেছে? গোটা চৌধুরী ম্যানশন তন্ন তন্ন করেও খুঁজে কোথাও মুগ্ধকে পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তিত। ইভান বারবার কল করছে মুগ্ধকে, কিন্তু ফোন সুইচ অফ। কোথায় গেল বলো তো মেয়েটা? ইশতিয়াক সাহেব চিন্তিত স্বরে বললেন, আমি বুঝি না বাপু, এই মেয়ের কোনো ব্যাপার। দেখলি যে আজকে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, তবুও তোকে আজকেই পালাতে হলো। এই সব কিছু সে ইচ্ছে করেই করছে। আমার মেয়ের অনুষ্ঠানটা নষ্ট করার জন্যই এই মেয়ে আজ পালিয়েছে। বসুরা, মুগ্ধ তো অমন মেয়ে নয় যে অন্যের খারাপ চাইবে। ইরফান ফোনে পেলে মুগ্ধতাকে। নো ড্যাড, এখনো সুইচ অফ। সামনে এগিয়ে এসে ইভানের কাঁধে হাত রেখে তানহা বলে, আই থিঙ্ক ও হয়তো অন্য কারোর সাথে সুযোগ বুঝে। বাকি কথা শেষ করতে পারেনি তানহা। তার আগেই ইভান তার গলা চেপে ধরে। তোর সাহস কি করে হয় আমার মুগ্ধের গায়ে হাত তোলা? হাউ ডেয়ার ইউ তানহা! আমার ওয়াইফ, ইভান চৌধুরীর ওয়াইফকে চর মারার তুই কে বল? সবাই ইভানকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। বেটা ছাড়ো তানাকে, ও মরে যাবে। ছাড়ো বেটা। বুশরা বেগম বলেন, বিগ ব্রো ছাড়ো, কি করছো? যদি একটা কিছু হয়ে যায়, ছাড়ো বিগ ব্রো। ইনায়া বলে। সবার বলার পর অবশেষে ইভান তানহাকে ছেড়ে সরে আসে। আমার মুগ্ধের ব্যাপারে একটা খারাপ কথা চলাট করবো না আমি, রিমেম্বার দ্যাট। তুই এই মুগ্ধের জন্য আমায় মারলি ইভান? উত্তর ইভান চোয়াল খামচে ধরে তানহার। ইভান চৌধুরীর জন্য খালি একটা মেয়ে ইম্পর্টেন্ট রাখে, আর সেটা হলো তার প্রাণ প্রিয়সী মুগ্ধ। তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে প্রাণে বাঁচলে, অন্য কেউ হলে তার হাত আমি কেটে ফেলতাম। ইভান তানহাকে ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়, হনহন করে বেরিয়ে যায় বাড়ি থেকে। অনেকক্ষণ যাবৎ ইয়ানার ঠোঁট নিংড়ানোর পর হুঁশ ফিরতেই ওকে ছেড়ে সরে আসে আরফিন। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে সে। আরফিন সরে যেতেই হুঁশ ফিরে আসে ইয়ানার। ক্ষণিকের জন্য সেও আবেগে ভেসে গিয়েছিল। হুঁশ ফিরে পেতেই আমতামতা করে বলে ওঠে, আসলে উইল ইউ ম্যারি মি ইয়ানা? আরফিনের কথায় আকাশ থেকে পড়ে ইয়ানা। কি হলো? আরফিন কি চাইছে বুঝে উঠতে পারে না। কয়েক সেকেন্ডেই নিজেকে সামলে উত্তর দেয়, ইয়েস ইয়েস, আই উইল ম্যারি ইউ আরফিন। আরফিন ইয়ানার হাত নিজের হাতে নিয়ে ডাইনিং রুমের দিকে পা বাড়ায়। অনেকক্ষণ ধরে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলেছে মুগ্ধ। আশেপাশে কেউ নেই। তখন রাগের মাথায় একা জেদ করে বেরিয়ে এলেও এখন বেশ ভয় করছে মুগ্ধ তার। রাতের শহরে একটা একা মেয়ে কতটা সেফ সেটা তো বলে বোঝানো নয়। অন্ধকারের সাথে নির্জনতা মিশে এক গা ছমছমে পরিবেশের সৃষ্টি করেছে। পাশ দিয়ে পেরিয়ে যাওয়া শোষো গাড়ির আওয়াজে ভয়ে কেঁপে কেঁপে উঠছে মুগ্ধ। হঠাৎ একটা সাদা গাড়ি এসে মুগ্ধের পাশে ব্রেক কষে দাঁড়ায়। এক বছর 30-এর যুবক গাড়ির জানালার কাচ নামিয়ে মাথা বের করে তাকায়। মানুষটিকে দেখে চোখ বড় বড় হয়ে যায় মুগ্ধ তার। মুখ দিয়ে বিড়বিড় করে বলে ওঠে, তুর্য ভাইয়া। এখানে কি করছো মুগ্ধ? তোমার স্বামী কোথায়? আসলে এত রাতে একা এখানে
থাকা মোটেও সেফ নয়। তুমি আসো, গাড়িতে ওঠো। এড্রেস বলো, আমি তোমার বাড়িতে নামিয়ে দিচ্ছি। না, আমি ওখানে যাব না। ও, ওকে, ফাইন। এখানে না যাও, আমার সাথে আমাদের বাড়িতে তো যেতেই পারো। কিন্তু ওখানে তো আব্বু আম্মু আছে বাড়িতে। তুমি সত্যি মুগ্ধ পারো বটে। তোমার মনে হয় বাড়িতে আমি একা থাকলে সেখানে তোমায় নিয়ে যেতাম, কোনো হোটেলে তোমার রাখার ব্যবস্থা করতাম, তাই না? এবার তো আর আমার বাড়িতে যেতে কোনো অসুবিধা নেই। উঠে আসো। মুগ্ধ ইতস্তত করে শেষমেশ গাড়িতে ওঠে। গাড়ি চলতে থাকে তুর্যদের বাড়ির উদ্দেশ্যে। আরফিন ও ইয়ানাকে হাত ধরে নিচে নামতে দেখে ব্রু কুচকে আসে বুশরা বেগম ও ইশতিয়াক সাহেবের। আরফিন ও ইয়ানা গিয়ে ইশতিয়াক সাহেবের সামনে দাঁড়ায়। ড্যাড, আমি আর আরফিন একে অপরকে বিয়ে করতে চাই। তোমার কথা শুনে আমি অবাক হচ্ছি ইয়ানা, তুমি কিনা এই আরফিনকে বিয়ে করতে চাও? বুশরা বেগম বলেন। তুমি আমায় মারলি মম? ইয়ানা বলে, তোমার মমকে আজ তোমার গায়ে হাত তুলতেই তুমি বাধ্য করেছো ইয়ানা। তুমি কি বলছো? তোমার সেই বিষয়ে জ্ঞান আছে? ইশতিয়াক সাহেব বলেন। আমি সবটা বুঝেই বলছি ড্যাড, বিক্রুকে জিজ্ঞেস করো। আল্লাহ গো, আমি পাগল হয়ে যাব কোনো দিন। আপনার এই ছেলে মেয়েদের জ্বলনে পাগল হয়ে যাব। আপনি দেখে নিয়েন চৌধুরী সাহেব। বুশরা বেগম মাথা চাপড়াতে চাপড়াতে সোফায় বসে হাহুতাশ করতে থাকেন। বুশরা, শান্ত হও, শান্ত হও। ইভানকে আসতে দাও আগে, আমি ওর সাথে কথা বলবো। ইশতিয়াক সাহেব পাশ থেকে বউকে সামলাতে থাকেন। এই ছেলে, এই কি যেন নাম? হ্যাঁ, আরফিন। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের মাথা খাওয়ার? তোমাদের বাড়ির এই ছেলে মেয়েরা কি আমার ফ্যামিলির সবার জীবন নষ্ট করা ছাড়া আর কিছুই করার নেই? বলেন বুশরা বেগম। আপনারা আমায় ভুল ভাবছেন আঙ্কেল আন্টি। আমি সত্যিই মন থেকে চাই ইয়ানাকে বিয়ে করতে। আমি ওকে সুখে রাখবো। ঈশান এসে সপাটে আরফিনকে চড় মারে। এতক্ষণ ধরে পিছনে দাঁড়িয়ে কথা শুনছিল ঈশান ও মেহু। নিচে নেমে বুশরা বেগমকে ওইভাবে হাহুতাশ করতে দেখে খানিক অবাক হয় ওরা। পরিস্থিতি বুঝতে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সব শোনে। মেহু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আমার বোনকে বিয়ে করার মরদ আছে নাকি তোর? করিস তো আমাদেরই একটা ক্যাফেতে ম্যানেজারের কাজ। খাওয়াবে কি তুই আমার বোনকে? আমি যা পাই। তুই যা পাস সেটা আমার বোনের একদিনের হাত খরচা। তাও যদি তোকে তালুকদার বাড়ির ছেলে হিসেবে তোর দাদাজান আবার গ্রহণ করতো। আমি আজই দাদাজানের সাথে কথা বলবো। তোর এই বুড়ো দাদাজান তোকে ফিরিয়ে নেবে বলে তোর মনে হয়? চেষ্টা করতে কি আসে? দরকার পড়লে দাদাজানের হাতে পায়ে ধরবো। ইয়ানার জন্য আমি এটুকু করতেই পারি। আরফিন বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। যাওয়ার আগে একবার চোখ আটকায় ঈশানের বুকের বাম পাশটায়। লাল হয়ে থাকা দাগটা চোখে পড়তেই বুকের মাঝে আবারও সেই জ্বালা পোড়া অনুভব হয় তার। এই দাগটাই যেন তাকে বলে দিচ্ছে যে কিছুক্ষণ আগে তার মেহুপুরি স্বামীর সোহাগে অনেক সুখ অনুভব করেছে। এতটাই সুখ অনুভব করেছে যে নিজেও তার স্বামীকে আদরে আদরে ভরিয়ে দিয়েছে। চোখের কোণা আবার জলে পরিপূর্ণ হয়ে ওঠে তার। হাতের মুঠো শক্ত করে বেরিয়ে যায় চৌধুরী ম্যানশন থেকে তালুকদার বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সকালবেলা সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙে মুগ্ধর। কোথায় আছে বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতে থাকে সে। কিছুক্ষণ পর ধাতস্থ হতেই মনে পড়ে গতকালের ঘটনা। এদিক ওদিক হাতে নিজের ফোন খুঁজতে থাকে সে। দেখে সাইড টেবিলে চার্জে আছে। হাতে নিয়ে ফোন করতেই দেখতে পায় 1000টা কল ও মেসেজ। আম্মুর নম্বর থেকে একটা কল দেখে যেই ঘুরিয়ে কল করতে যাবে তখনই দরজা খুলে ভিতরে প্রবেশ করে তুর্য। এই যে ম্যাডাম, উঠে পড়েছেন দেখছি। ঘুমাতে কেন অসুবিধা হয়নি তো? মাথা নেড়ে না বলে মুগ্ধ। দেখো মুগ্ধ, তোমার সাথে কে দেখা করতে এসেছে? দরজা দিয়ে এক মাঝবয়সী মহিলা প্রবেশ করতেই মুগ্ধ ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ফুপুমণি, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আমার মাটা কেমন আছে? মুগ্ধের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে হুমায়রা বেগম, মুগ্ধের ফুপুমণি। আমি ভালো আছি। কবে এলে তোমরা? 4 দিন আগে এসেছিলে। আমার ছোট যা ঝুমুরকে মনে আছে তোর? হ্যাঁ, ওই ঝুমুর ফুপু। উনি তো তোমাদের খালাতো বোন হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই আমাজানের চাচাতো বোনের মেয়ে ঝুমুর, সম্পর্কে আমাদের খালাতো বোন। আর ওর বিয়ে হয়েছে আমার ছোট দেবরের সাথে। তো ওই ঝুমুরের ছেলে তৌসুফের বিয়ে আজকে, ওর বিয়ে উপলক্ষেই আসা। আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি। তুই ভালো আছিস তো মুগ্ধমা? অনেক ইচ্ছা ছিল তোকে নিজের ছেলের বউ রূপে দেখার, কিন্তু আফসোস ভাগ্য সহায় ছিল না। হ্যাঁ রে, ওই কি নাম, ইভান চৌধুরী তোকে ভালোবাসে তো? মানে তুই সুখে আছিস তো রে?
সুখে কি কেউ থাকে ফুপু? নিজেকে সুখী করে নিতে হয়। আমাকে এখানে কিছুদিন থাকতে দেবে ফুপুমণি? কিছুদিন কেন? তোর যতদিন ইচ্ছা তুই থাক, কিন্তু একটা কথা জানবি, স্বামী স্ত্রীর অশান্তি দিন পেরোলে বাড়ে বই কি কমে না। তাই যতটা পারবি তাড়াতাড়ি ঝামেলা মিটিয়ে নিবি, বুঝলি? আচ্ছা এসব বাদ দে, এই শাড়িটা পরে রেডি হ তাড়াতাড়ি, বরযাত্রী কিছুক্ষণ পরেই বেরোবে। আমি যাব না ফুপুমণি, তোমরা যাও। আচ্ছা তাহলে আমিও থাকছি তোর সাথে। না না, বেশি বকিস না তো, তুই রেস্ট নে, আমরা চললাম। চল তুর্য। তুর্য ও হুমায়রা চলে যান। বিয়ের আয়োজন শুরু করো মম, ড্যাড। আজ তোমাদের একটা নয়, দুটো মেয়ের বিয়ে। ইভানের বলা কথাটা সকালবেলায় ডাইনিং টেবিলে এক প্রকার বোম ফাটায়। মানে কি বলছো বেটা? হ্যাঁ চ্যাম, কি বলছো তুমি? 2 মেয়ের বিয়ে মানে? আর মুগ্ধ তো বা কোথায় খুঁজে পেলে ওকে? সারা রাত ছিল কোথায় তুমি? ড্যাড ড্যাড রিল্যাক্স। মুগ্ধর ব্যাপারে এখন না ভেবে তোমাদের উচিত ইয়ানা ও ইনার ব্যাপারে ভাবা। ঘণ্টাখানেক পর দুজনেই বরযাত্রী চলে আসবে। ওদিকটা এখন আমাদের দেখার খুব দরকার। দাঁড়াও বেটা, ইয়ানা বিয়ে মানে কার সাথে? আরফিনের সাথে মম। আরফিনকে ওর দাদাজান নিজের পরিবারে গ্রহণ করেছে এবং ওকে নিজেদের বিজনেসের নতুন এমডি হিসেবে ঘোষণা করেছে। আমার মনে হয় এবার আর তোমাদের আপত্তির কারণ নেই। আমাদের আপত্তি যে ওর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস নিয়ে নয়, বরঞ্চ ওকে নিয়ে। সেটা তোমার অজানা তো নয়। তোমরা আমায় ট্রাস্ট করো তো মম? হুম। দেন বিলিভ মি, আমি যা করছি সব বুঝে শুনে করছে। তোমরা বিয়ের প্রস্তুতি করো। বিয়ের অর্থ হচ্ছে নিজের অধিকারের অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। আজ দুপুরে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে ইনায়া তৌসিফ ও ইয়ানা আরফিন। 2 বোন নিজেদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ঘণ্টাখানেক আগে। তালুকদার বাড়ির সকলে এসেছিল বিয়ে করিয়ে নতুন বউ বাড়ি নিয়ে যেতে। নিজেদের রুমে বুশরা বেগম ও ইশতিয়াক সাহেব বসে আছে। একসাথে 2 মেয়ের বিয়ে হয়ে যাওয়াতে আজ বাড়িটা যেন বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না চৌধুরী সাহেব? বুশরা বেগম বললেন। তা যা বলেছো বৌজান। ইশতিয়াক সাহেব বলেন, কি ব্যাপার চৌধুরী সাহেব, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তা হবে না বলছো? ইহানার জন্য না হয় তোমার বান্ধবী ঝুমুর আছে, নতুন পরিবেশে ইহানাকে মানিয়ে নিতে সাহায্য করবে, কিন্তু ইনিয়া ও কী করে তালুকদার বাড়িতে থাকবে? কি করে মানিয়ে নেবে ওখানে? সেটা আপনার 2 সুপুত্রই জানে। ইয়ানার বিয়ে আরফিনের সাথে দেওয়ার জন্য তো ইভান ঈশান কেউই বাধা দেয়নি, বরং সহমত প্রকাশ করেছে। আমি তো বুঝতে পারছি না বসুরা, আমাদের ছেলেটা কি এমন দেখলো ওই আরফিনের মধ্যে? ছেলেদের নাম নিয়ে না আমার সামনে চৌধুরী সাহেব। আমার মন যাচ্ছে 2টাকে ধরে ঠাস ঠাস করে চড় মারি। নিহাত বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তাই পারছি না। আর একটা জিনিস খেয়াল করেছো, মুগ্ধতাকে নিয়েছে আমি, কিন্তু কোনো কিছুই আর বললো না। এই দেখুন চৌধুরী সাহেব, একখানা কথা বলি। আপনার 2 গুণধর পুত্রের মনে যে কী চলে সেটা আপনার ছেলেরাই ভালো জানে। এক বাড়ির বউ সারা রাত বাড়ি ফিরল না, কোথায় আছে, কিছুই হলো কি না, সেই নিয়ে বাড়ির বড় ছেলের তথা তার বরের কোনো মাথা ব্যথা নেই। আর একদিকে বাড়ির ছোট ছেলে কিনা নিজেই বইয়ের প্রাক্তন প্রেমিকের সাথে নিজের বোনের বিয়ের আনন্দ করছে। বুঝি না বাপু, এরা কি আদৌ আমার সন্তান? আমি এদেরকে মানুষ করেছি? ড্যাড আসতে পারে? ইভানের কথায় পিছন ঘুরে তাকায় ওনারা। এসব কি হলো মম, এত রেগে আছো কেন? রেগে না থাকার মতন কোনো কাজ করেছো তুমি? বুশরা বেগম বলেন, সত্যি চ্যাম, আজ একটি কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে তুমি ইনিয়ার বিয়েটা আরফিনের সাথে দিয়ে অনেক বড় ভুল করলে। নিজের বোনের দিকটা একবারও ভাবলে না, ওর জীবনটা কি হবে। ইশতিয়াক সাহেব বলেন, ড্যাড আমার কাছে আবু আর ইয়ানা ইনায়া আলাদা যে নয় সেটা তোমরা জানো। ভাইয়া হয়ে আমার বোনদের ক্ষতি হবে এমন কোনো কাজ আমি করব না। সে বিশ্বাসটা কি তোমরা আমায় করো না? ব্যাপারটা বিশ্বাস অবিশ্বাসে নয় চ্যাম, তালুকদার বাড়ির সবাই কেমন সেটা তোমার অজানা নয়। আর আরফিন যে, ট্রাস্ট মি ড্যাড, ইয়ানার কোনো প্রবলেম ওখানে হবে না। তোমাদের ছেলের উপর একটু ভরসা রাখো প্লিজ। ঠিক আছে, রাখলাম ভরসা। আই হোপ যে তুমি আমাদের ভরসা ভাঙবে না। লাভ ইউ ড্যাড। ড্যাডকে জড়িয়ে ধরে ইভান। কেন করলে এমন আরফিন ভাইয়া? আজ আমার বাসর রাত, আর আপনি এত রাতে আমায় ফোন করেছেন, সেটা কেউ জানতে পারলে কি হবে ভাবতে পারছেন ছোট ভাবি? খেয়ালি করছো তুমি আমার সাথে? আরে আপনি হলেন আমার একমাত্র বউয়ের 2 মাত্র বড় ভাইয়ের মধ্যে ছোট জনের স্ত্রী, আমার স্ত্রীর ছোট ভাবি।
আরফিনের বলা কথাগুলো মেহুর কানে বড্ড বাজতে থাকে। কেন করলে এই বিয়েটা তুমি? কিসের জন্য? আপনি যদি স্বামীর সোহাগে নিজেকে বিলীন করতে পারেন তাহলে আমার বিয়ে করাতে এত আপত্তি কিসের ছোট ভাবি? ও, বুঝলাম। এই বিয়েটা তুমি রেষারেষি করেই করেছো। আজও পাল্টালে না বলো আরফিন ভাইয়া? আগেও নির্মল ভাইয়ার সাথে তুমি রেষারেষি করতে, নির্মল ভাইয়া পড়াশোনায় তোমার থেকে ভালো বলে, আর এখন আমার সাথে? ও, এখনো ছোটবেলার ভালোবাসা মনে আছে দেখছি। কি ব্যাপার ছোট ভাবি, বড় ভালো বকরে আদর্শ সোহাগ দিচ্ছে না নাকি যে পুরনো ছোটবেলার ভালোবাসার কথা মনে পড়ছে? আরফিনের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় মেহু। আরফিন ভাইয়া এতটা নোংরা কথা বলতে পারলো, ওর মুখে বাঁধলো না। ছি আরফিন ভাইয়া, ছি। তোমার মানসিকতা এতটা নিচ, এই কথাগুলো তোমার মুখে আটকালো না? ও, আমি বললাম বলে নোংরা? আর আপনি যে এত রাতে নিজের ননদের বরকে ফোন করেছেন, তাকে বাসর ঘরে যেতে দেরি করাচ্ছেন, এগুলো এগুলো বুঝি খুব ভালো? কথা শেষ করেই আরফিন ফোনটা কেটে দেয়। একা ঘরে ফুলসজ্জিত বিছানায় অপেক্ষা করছে ইয়ানা। অনেকক্ষণ ধৈর্যের পরীক্ষা দেওয়ার পর অবশেষে দেখা মেলে তার কাঙ্ক্ষিত পুরুষটির। মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে ওর। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে স্বামীকে সালাম করে সে। আরফিন বুকে জড়িয়ে নেয় ইয়ানাকে। অনেকক্ষণ অপেক্ষা করলাম বুঝি? আরফিন বলে, বাসর রাতে যে একটু তাড়াতাড়ি বউয়ের কাছে আসতে হয় আপনি জানেন না বুঝি? সত্যি খেয়াল ছিল না, আসলে প্রথমবার বিয়ে করলাম তো। এক্সকিউজ মি, তাহলে কি আপনার আরও বিয়ে করার ইচ্ছা আছে নাকি? না মানে থাকলে বলে ফেলুন, সেই মেয়ের সাথে আপনাকেও দুটো ঝটকায় বাড়ি মারবো যাতে মাথা থেকে আবার বিয়ে করার ভূতটা নেমে যায়। ইয়ানার কথায় হো হো করে হেসে ওঠে আরফিন। বিছানায় গিয়ে বসে। সত্যি বাবা, তুমিও না? আমি তো মজা করছিলাম। ও, তাহলে আমিও মজা করছিলাম। ঠিক আছে, এদিকে এসো। মানে? মানে কি? আজ আমাদের বাসর রাত তো, আজকে তো আমাদের কাছাকাছি আসারই কথা, তাই না? আরফিনের কথায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে ইয়ানা। আরফিন উঠে এসে পেছন থেকে জড়িয়ে ধরে ইয়ানাকে। ইয়ানার গলায় নাক ঘষতে থাকে সে। ইয়ানা আমতামতা করে বলে ওঠে, না আসলে আমি ভাবছিলাম আমাদের একে অপরকে একটু টাইম দেওয়া হয়তো উচিত। কিসের টাইম? আমরা তো স্বামী স্ত্রী। না মানে আরফিন, আসলে আমাদের সম্পর্কটাকে আরেকটু স্ট্রং করতে একটু সময় তো দরকার, বলো? ফিজিক্যাল ইন্টিমেসি ছাড়া কি কোনো সম্পর্ক স্ট্রং হয় ইয়ানা? আর তুমি না করছো কেন? ডোন্ট ইউ লাভ মি? ইয়েস আই ডু, কিন্তু কোনো কিন্তু না, লেটস এনজয় আওয়ার ফার্স্ট নাইট। আরফিনের স্পর্শ ধীরে ধীরে আরো গভীর হতে থাকে। ইয়ানার গলা থেকে কাঁধে নেমে আসে আরফিনের ঠোঁট জোড়া। আরফিন প্রতিটি স্পর্শে যেন অস্বস্তি জেকে বসে ইয়ানার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে। আজকের রাতে শরীর ছুতে দিতে চায়নি সে। ভেবেছিল কিছুদিন অন্তত নিজেকে প্রস্তুত করার সময় নেবে, কিন্তু সে গড়ে বালি। আরফিন ইয়ানার শাড়ির আঁচলটা ফেলে দেয়। লাল শাড়িতে ফর্সা শরীর যেন পাগল করে দিচ্ছে আরফিনকে। উফ, ইয়ানা যে এত সুন্দর সেটা তো আগে জানা ছিল না। ইয়ানা যে এত রূপ যৌবনের অধিকারিণী সেটা আগে জানলে হয়তো আরও আগেই। ভেরি সরি ইয়ানা, আমি জানি ইউ নিড সাম টাইম, বাট আই কান্ট ওয়েট। আই নিড ইউ রাইট নাও। তোমাকে এই রূপে দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মনে মনে কথাগুলো বলে আরফিন। ধীরে ধীরে ইয়ানাকে কোলে তুলে নিয়ে যায় বিছানায়। পরের দিন সন্ধ্যাবেলায় নক না করেই হন হন করে মুগ্ধের রুমে ঢুকে যায় তুর্য। তবে এক্ষুনি ওর কাছে শাড়ি পরতে আসবে, তাই আর দরজা লাগায়নি মুগ্ধ। চেপে ঠেসিয়ে দিয়েছিল দরজাটা। চেঞ্জ করে সবে শাড়িটা পরতে আরম্ভ করেছিল সে। এমত অবস্থায় হুট করে যে তুর্য বিনা অনুমতিতে রুমে ঢুকে যাবে সেটা মোটেও তার মাথাতে আসেনি। ঝট করে পিছনে ঘুরে পাশের জানলার পর্দা দিয়ে নিজেকে আড়াল করে মুগ্ধ। মুগ্ধকে ওই অবস্থায় দেখে থতমত খেয়ে পিছনে ঘুরে দাঁড়িয়ে পড়ে তুর্য। আপনার মধ্যে কোনো কমন সেন্স নেই? এটা কোন ধরনের অসভ্যতা? একটা মেয়ের রুমে ঢুকতে গেলে যে নক করতে হয় সেটা জানেন না আপনি, তুর্য ভাইয়া? আম সো সরি মুগ্ধ, আমার একেবারেই খেয়াল ছিল না। আই এম রিয়েলি ভেরি সরি মুগ্ধ। এত বড় ভুল আপনার হয় কি করে? যান এখান থেকে। সে না হয় যাব, কিন্তু তার আগে আরেকবার যদি দেখাতে। মানে কি বলছেন এসব আপনি তুর্য ভাইয়া? কে তোর ভাই? তোর মা আমাকে পেটে ধরেছিল নাকি? এ আপনি কিভাবে কথা বলছেন তুর্য ভাইয়া? প্লিজ যান এখান থেকে, নইলে আমি চিৎকার করতে বাধ্য হব। এক পা করে মুগ্ধর দিকে এগোতে থাকে তুর্য। আপনি এদিকে আসছেন কেন? সেটা জানতেই পারবে। মুগ্ধ পাশ কাটিয়ে পালিয়ে যেতে নিলেই ওকে ধরে নেয় তুর্য।
কাঁধের মধ্যে একটা ইনজেকশন পুশ করতেই কিছুক্ষণের পর তুর্যের গায়ে নেতিয়ে পড়ে মুগ্ধ। হ্যালো মিস্টার ইভান, বলো, কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন? এদিকে একটা ঘটনা ঘটে গেছে। মিস্টার তুর্য একটা বড় বস্তা নিয়ে কিছুক্ষণ আগেই নিজের বাড়ি থেকে বেরিয়ে গেল, নিজের প্রাইভেট কারে করে। আমার মনে হয় ওই বস্তাতেই মিসেস মুগ্ধই আছেন, কারণ এদিকে ওনার রুমে উনি মিসিং। থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন তোবা। অন্ধকার ঘরে এক কোণে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মুগ্ধ। মুখের জলের ছিটা পড়তেই আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলে তাকায় মুগ্ধ। দেখে কিছু দূরে বসে আছে তুর্য। তুর্য এগিয়ে এসে মুগ্ধের সামনে হাঁটু গেড়ে বসে চোয়াল খামচে ধরে দাঁত চেপে জিজ্ঞেস করে, ও অবশেষে জ্ঞান ফিরেছে তাহলে? ছাড় আমায় জানোয়ার, একেবারে ছবি না আমায়। কেন আমাকে নিয়ে এসছিস সেখানে? বাবা, তেজ আছে ভালোই দেখছি, তা মুগ্ধ জিজ্ঞাসা করছো যখন বলেই দিই, আমি এখানে তোমাকে তুলে এনেছি, এসেছি তোমায় বিয়ে করব বলে। মানে কি বাজে বকছিস? যেতে দে আমায়। যেতে দেওয়ার জন্য তো নিয়ে আসেনি মুগ্ধ। আমি অলরেডি বিবাহিত, তোমার ইচ্ছা কোনো দিনই পূরণ হওয়ার নয়। হবে হবে, আমার ইচ্ছা পূরণ হবে। তোকে মেরে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে ইভানের কাছ থেকে তোকে ডিভোর্স দেওয়াবো, তারপর তোকে বিয়ে করে আমি ফ্রান্স নিয়ে যাব। এখন কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। আমার ভালোবাসাকে তুই মূল্য দিতিস না, তাই না? আমার আগেও তোর কাছে এই তিহান ছিল, কোথায় গেল? মেরে দেওয়ালাম তো। মানে তিহানকে মেরে দেওয়া করালে মানে? তোর মনে আছে ফ্রান্সে আমি তোকে যখন প্রপোজ করেছিলাম তখন তুই কি বলেছিলি? বলেছিলি যে তুই আমাকে ওই নজরে দেখিস না, আমি একটা সুযোগ চেয়েছিলাম, তুই সেটাও দিসনি। কেন? কারণ তখন তুই তিহানের প্রেমে মত্ত। আমার মাথায় জেদ চেপে যায়। তোর সাহস কি করে হয় আমায় রিজেক্ট করার? নাইট ক্লাবে যখন ইভান টাকার পরিবর্তে এক রাতের জন্য তোকে চাইলো, তখন আমি হাতে চাঁদ পেয়ে গেলাম। সুযোগ ছিল তোকে জব্দ করার। আমি জানতাম যে ওই রাতের পর তোর মন মানসিকতার অবস্থা বিধ্বস্ত হয়ে যাবে। আরে ইভানের প্রস্তাবে আরফিন তো প্রথমেই না করছিল, কিন্তু আমি ওকে ইনফ্লুয়েন্স করি। ভেবেছিলাম এক রাত ফুর্তি করে মেরে ইভান তোকে ছেড়ে দেবে, আর তুই সতীত্ব হারানোর কষ্টে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। কিন্তু সবই আমার কপাল। ইভান সেই রাতের পর তোর জন্য যেন পাগল হয়ে গেল। ইভান যে কি পরিমাণ সাইকো সেটা আমার ততদিনে জানা হয়ে গেছে। অন্যদিকে তোর মনে হয় তখন তিহানের জন্য ফিলিংস ছিল কিছুটা হলেও। তখন আমি ফোন দিয়ে আটলাম নানাজানের কাছে, আমার বন্ধুর ভাই হিসাবে তিহানের ছবি দেখাই, তোর জন্যই সম্বন্ধ নিয়ে যেতে বলি। নানাজান আমার কথা শুনে তাই করেন, আর আমি সেই প্ল্যানটাই করছিলাম। শেষ পর্যন্ত সেটাই হলো, তিহানকে ইভান মেরে ফেলে কবুল বলার আগেই। এগুলো সব তোমার প্ল্যান ছিল? উফ, একটু ভুল করেছিস। আমি শুধু ইনফ্লুয়েন্স করেছি, তোর ভাইকে ফোর্স করিনি তোকে বেঁচে দেওয়ার জন্য। ওটা তোর ভাইয়ের সিদ্ধান্ত। আর ইভান তোর প্রতি সাইকোগিরিকে আমি নিজের স্বার্থে ব্যবহার করেছি। ছি তুর্য ভাইয়া, ছি। তুমি যে এতটা নিচে নামতে পারো আমি ভাবতেই পারছি না। প্লিজ আমায় যেতে দাও, ছেড়ে দাও আমায় বলছি। এই মেয়ে, এত চিৎকার করছিস কেন? আরে ওই ইভান চৌধুরীর থেকে বেশি ভালোবাসবো তোকে। আমার চাই না তোমার ভালোবাসা। চিৎকার করে মুগ্ধ। উত্তরে তুর্য খামচে ধরে মুগ্ধের চুলের মুঠি। আহ, লাগছে। এইটুকুতেই ব্যথা ফেলে হবে শোনা? আমাকে রিজেক্ট করার শাস্তি হিসাবে তোকে তো তিলে তিলে ব্যথা পেতে হবে। আমি শো করে একটা তীর মুগ্ধের কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। তীরের ছোঁয়া মুগ্ধের টান কানের দুলটাও দুলে ওঠে। তীর সোজা গিয়ে লাগে তুর্যর বাম চোখে। সঙ্গে সঙ্গে চোখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে। চোখের সামনে এরকম ভয়ানক দৃশ্য দেখে চোখ বন্ধ করে নেয় মুগ্ধ। হাতে করে বাম চোখ চেপে ধরে মাটিতেই ছটফট করে কাতরাতে থাকে তুর্য। দরম করে দরজা খুলে যাওয়ায় সামনে তাকায় মুগ্ধ। সামনে দাঁড়ানো অ্যাশ কালারের স্যুট পরিহিত পুরুষটির মুখ চোখের সামনে পরিষ্কার হতেই চোখ খুশিতে চিকচিক করে ওঠে মুগ্ধের। ইভান বলেই ডুকরি কেঁদে ওঠে সে। এগিয়ে যায় স্বামীর কাছে, স্বামীর বুকে নিরাপদ আশ্রয় পেতে। কিন্তু মাঝপথেই ইভান তাকে হাত দেখিয়ে থামিয়ে দেয়। অয়ন, এই কুত্তার বাচ্চা তুর্যটাকে নিয়ে যা আমাদের পুরোনো কারখানায়। ওর উপর স্পেশাল ট্রিটমেন্ট চালু করতে বলো ওদের। ইভান এগিয়ে গিয়ে তুর্যের সামনে হাঁটু গেড়ে বসে। বড্ড বেশি ভুল করে ফেলেছিস তুর্য, বড্ড বেশি ভুল। আমার বক্ষ পেন্সিলের দিকে হাত বাড়িয়েছিস, তোর এই হাত আমি। পরপর দুটো গুলির শব্দে কান চেপে ধরে মুগ্ধ। তুর্যের আত্মনাদ কানে আসতেই
আস্তে আস্তে চোখ খুলে তাকায় সে, দেখে ইভানের বন্দুক দিয়ে ধোয়া বের হচ্ছে। তুর্যের ডান হাতের তালুতে গুলি করেছে সে। হাতটা এমনভাবে একেবারে থেতলে গেছে যে তাকানো যাচ্ছে না। ইভানের লোকেরা তুর্যকে নিয়ে চলে যায়। ইভান মুগ্ধর কাছে এগিয়ে আসে, নিজের বন্দুক দিয়ে মুগ্ধর গালে স্লাইড করে থুতনি উঁচু করে তুলে বলে, আমার থেকে যে তোমার দূরে করার চেষ্টা করবে তাকে আমি চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেব। তোমার ফুফুকে বলো তার ছেলে বাড়িতে ফিরবে ঠিকই, কিন্তু নিজের পায় না। ইভান হনহন করে বেরিয়ে যায়। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মুগ্ধ। তাহলে কি ইভান তুর্য ভাইয়াকে প্রাণে মেরে দেবে? চলুন ম্যাডাম, স্যার আপনার জন্য ওয়েট করছে। অয়নের কথায় ভাবনায় ছেদ পড়ে মুগ্ধর। রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। সকালে চোখের ওপর সূর্যের আলো পড়তেই চোখ মেলে তাকায় আরফিন। রুমের বারান্দায় গিয়ে তার চোখ আটকে যায়। গোলাপি শাড়িতে ইয়ানাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। গোলাপি রংটা যেন ইয়ানার ফর্সা শরীরের সাথে মিশে যাচ্ছে। বিছানা থেকে উঠে ইয়ানার পিছনে গিয়ে দাঁড়ায় আরফিন। পিছন থেকে জড়িয়ে ধরে ইয়ানার ভেজা চুলে নাক ডোবায় আরফিন। হঠাৎ স্পর্শ পাওয়ায় চমকে ওঠে ইয়ানা। থতমত খেয়ে পেছনে ঘুরতে গেলে আটকে দেয় আরফিন। চুল থেকে নেমে আসে ইয়ানার গলায়। আপনি উঠে পড়েছেন আরফিন? হুম। ডাকলেন না কেন আমাকে? ডাকলে কি করতে? কালকের রাতের মতো। ইয়ানা অস্বস্তিতে কেঁপে কেঁপে উঠতে থাকে। ধুর, এত কাঁপাকাঁপি করছো কেন? চুপচাপ দাঁড়াতে পারছো না? সকাল সকাল এইসব না করলেই নয়। আম্মু এসেছিল একবার ডাকতে। এবার নিচে না গেলে দাদাজান হয়তো রাগ করবে। আম্মু এসেছিল? হুম। তো সেটা তো আগে বলবে না তুমি? আমাকে 5 মিনিট দাও, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে নিচে যাব। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসে আরফিন। আপনি কি এখনো মেহিকে ভালোবাসেন? ইয়ানার কথায় চমকে তাকায় আরফিন। কি বলছে এসব ইয়ানা? তার মানে ও জানে মেহেক আর ওর ব্যাপারে? ভাবতে থাকে আরফিন। হ্যাঁ, হতে পারে সে মেহেককে ভালোবাসতো, কিন্তু সেটা ওর অতীত। মেহেক আর কোনোদিনই ওর হওয়ার নয়। তাই মেহেকের জন্য ইয়ানার মতো সুন্দরী রূপযৌবনের অধিকারীকে হাতছাড়া করা বা চটিয়ে ফেলার কোনো মানেই হয় না। আর তাছাড়া ইয়ানার বাবার সাহায্যে যদি নিজেদের ব্যবসায় হেল্প করতে পারে, তাহলে নিজেও সে দাদাদানের কাছে ভালো ও যোগ্য উত্তরসূরি হিসেবে প্রকাশ হতে পারবে। ভেবেচিন্তে উত্তর দেয় সে। হঠাৎ এই প্রশ্ন কেন ইয়ানা? না, আসলে আপনি তো এখনো পর্যন্ত একবারও বললেন না যে আমাকে ভালোবাসেন, অথচ গত রাত্রে। তুমি আমার বর্তমান ও ভবিষ্যৎ ইয়ানা, আর আমার জীবনে অতীতের কোনো স্থান নেই। আর আমি মনে করি আমার জন্য তোমার থেকে ভালো স্ত্রী অন্য কেউই হতে পারবে না। ও, শুধু আমি আপনার যোগ্য বলে বিয়ে করেন, ভালোবাসেন না আমায়? উত্তরে মুচকি এসে আরফিন জড়িয়ে ধরে ইয়ানাকে। কপালে একটা গম্ভীর চুম্বন এঁকে দেয় তার। হাতের আজলায় ইয়ানার মুখ নিয়ে বলে, তুমি আমার অর্ধাঙ্গিনী ইয়ানা, তোমাকে ভালো না বেশি থাকা যায়? আমি তোমার সত্যিই যে কবে ভালোবেসে ফেলেছি সেটা আমি বুঝতেই পারিনি। আই লাভ ইউ ইয়ানা, আই লাভ ইউ। এবার নিচে চলো, সবাই ওয়েট করছে। বাড়িতে এসে থেকে ইভান মুগ্ধর সাথে কোনো কথাই বলেনি। মুগ্ধ বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। উপায় না পেয়ে অবশেষে পথ আগলে ধরে ইভানের। আপনি কেন এমন করছেন ইভান? কি করেছি আমি? রাস্তা ছাড়ো মুগ্ধ। আগে আমার উত্তর দিন। বললাম রাস্তা ছাড়ো। আমিও বললাম আগে আমার উত্তর দিন। সবসময় তুমি জেদ করে যাবে সেটা তো হয় না। এই জেদ আমি আপনার কাছ থেকেই শিখেছি। ওই কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, ওটাই হয়েছে আমার সাথে। ফার্স্ট টাইম হচ্ছে। আজ আমার বন্ধুর রিসেপশন, আমার কাজ আছে, রাস্তা ছাড়ো। বললাম তো ছাড়বো না, আগে আমার উত্তর দিন। এসে থেকে ইগনোর করছেন কেন? ইভানা নিজেকে কন্ট্রোল করতে পারে না। মুগ্ধর চোয়াল খামচে ধরে ঠেলতে ঠেলতে দেয়ালে ঠেস মেরে চেপে ধরে ইভান। যত ভাবছি যে না, বাড়ি ভর্তি মেহমান, কোনো ঝামেলা করবো না, তোমার দশ হয়েছে না, তাই না? লাগছে ইভান, ছাড়ুন। ইভান উত্তরে মুগ্ধর ঠোঁট কামড়ে ধরে। মুগ্ধ ধাক্কাতে থাকে ইভানকে। কিছুক্ষণ পর মুগ্ধকে ছেড়ে সরে আসে ইভান। মুগ্ধ আয়নার সামনে দাঁড়িয়ে গিয়ে দেখে তার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। মাথায় রাগ চড়ে বসে তার। ইভানের সামনে গিয়ে ইভানের কলার ধরে কাছে টেনে নিয়ে আসে। ইভানকে অবাক করে দিয়ে নিজে থেকেই কামড়ে ধরে ইভানের ঠোঁট। দাঁতে করে পিষে দিতে থাকে ইভানের ঈষৎ গোলাপি ঠোঁট জোড়া। অনেকক্ষণ যাবৎ স্বামীর ঠোঁটের উপর অত্যাচার চালানোর পর স্বামীকে ছেড়ে হাঁপাতে থাকে মুগ্ধ। ইভান অবাক হয়ে তাকিয়ে থাকে মুগ্ধর দিকে। ঠোঁটে হাত দিয়ে দেখে তার ঠোঁটের অবস্থাও মুগ্ধর নিজের ঠোঁটের মতন করে ছেড়েছে। আর ইউ ক্রেজি মুগ্ধ? এটা কি ছিল?
টিট ফর ট্যাট ছিল মিস্টার ইভান চৌধুরী, আর এবার থেকে এটাই হবে। আমাকে কামড়ালে আমিও আপনাকে কামড়াবো, আমায় চড় মারলে আমিও আপনাকে মারবো। সাইকোগিরি কি একা আপনিই পারেন? আপনি যদি ইভান চৌধুরী হন তাহলে আমিও ইভান চৌধুরীর স্ত্রী, এটা ভুলে যাবেন না। ইভান অবাক হয়ে দেখতে থাকে মুগ্ধর নতুন রূপ। কোথায় যাচ্ছেন চৌধুরী সাহেব? বুশরা বেগম বলেন। বউজান, আমি একটু আসছি। ইশতিয়াক সাহেব বলেন। মেয়ের কাছে যাচ্ছেন, সেটা কি বলে যাওয়া যায় না চৌধুরী সাহেব? ঈশা কি আমার মেয়ে নয়? আমাকে কি সঙ্গে নেওয়া যায় না? তুমি যাবে সঙ্গে? কেন, ঈশা কি খালি আপনারই মেয়ে, আমার নয়? সেই কোন ছোটতে যখন একদিন বয়সে ইভান ও ঈশার আপনি ছোট্ট যমজ বাচ্চা দুটিকে আমার কোলে দিয়ে বলেছিলেন, বর্ষা এই নাও আমাদের প্রথম সন্তানী। সেদিন ওদের দুই যমজ ভাই বোনকে কোলে নিয়ে আমার মনে হয়েছিল যেন সেই দিন আমার সংসার পূর্ণ হলো। তারপরে আমার গর্ভে ঈশান, ইনায়া আসে, কিন্তু পেটে না ধরেও আমার প্রথম সন্তান সর্বদা ঈশা ও ইভানই ছিল, আছে, থাকবে। তোমাকে আমার জন্য অনেক কষ্ট পেতে হয়েছে বলো। আপনি আমাকে ইভান আর ঈশার মতো সন্তানের মা বানিয়েছেন। ওরা আমাকে আমার পেটের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসে। এর থেকে বড় পাওয়া জীবনে আর কি হতে পারে? আচ্ছা বসুরা, ঈশার ব্যাপারে মুগ্ধতার কিছু জানো নাকি? না, তবে ইভান মুগ্ধকে বলেছে সেই ঈশা মারা গেছে অনেক বছর আগে। আমার মেয়েটা তো মারাই গেছে, বেঁচে আছে শুধু তার শরীরটা। এভাবে কেন বলছেন আপনি? আমাদের ঈশা একদিন ঠিক কোমা থেকে বেরিয়ে আসবে। ওর ভাইরাও ওর জন্যই এত কিছু করেছে। ঈশা নিজের চোখে দেখবে নিজের পাপীদের শাস্তি পেতে। কমিউনিটি সেন্টারে লোক সমাগমে ভর্তি। দুই বোনের রিসেপশনে একটা কমিউনিটি সেন্টার আয়োজন করা হয়েছে। প্রস্তাবটা ইভানই দিয়েছিল। ইনায়া ও ইয়ানাকে আজ ব্লু ও গোল্ডেন কালারের লেহেঙ্গাতে অপরূপ সুন্দর দেখাচ্ছে। একটা স্টেজেই পাশাপাশি বসে আছে দুই বোন। একে একে সব মেহমান আসছে। তৌসিফ ও আরফিন ব্যস্ত অতিথি আপ্যায়নে। বাসর রাত কেমন গেল ছোট আপু? ইনায়া বলে। টন মারছিস? ইয়ানা জিজ্ঞেস করে। আরে না না, আমি তো জাস্ট ইয়ার্কি মারছিলাম। ইয়ার্কিটা আজকাল একটু বেশি মারছিস না তুই? রাগ করছো কেন? আচ্ছা এসব বাদ দাও, আমি ভাবছি অন্য কথা। কি কথা? এই কথা যে আজ যদি বড় আপু এখানে থাকতো তাহলে কি হতো? মানে আনন্দ পেত না কষ্ট? ইনায়ার কথায় চোখ ছলছল করে ওঠে ইয়ানার। নিজেকে সামলে বলে, তুই যে আমার নিজের বোন সেটা ভাবতেও আমার লজ্জা লাগছে রে ইনায়া। সবটা না জেনে কেন বলছিস এভাবে? কেন বলবো না? যদি তুমি মেহেকের এক্সকে বিয়ে করতে পারো তাহলে কেন রেহান ভাইয়াকে বিয়ে করতে পারবো না? কারণ সে মুগ্ধ ভাবিকে পছন্দ করতো তাই। ইনায়া, তুই জানিস তুই কি বলছিস? কেউ শুনতে পেলে কি হবে ভাবতে পারিস? তৌসিফ এত ভালো একটা ছেলে, আর তুই কিনা ও থাকতে ওই রেহাকে নিয়ে আফসোস করছিস। তোর কপাল অনেক ভালো যে তৌসিফের মতন ছেলেকে সিমি হিসেবে পেয়েছিস। ও আবার তৌসিফও? তোমার ব্যাপারটা কী বলো তো ছোট আপু? বোনেদের ভালোবাসার মানুষদের ওপর তোমার এত নজর কেন? ইনায়া, ছি ইনায়া, ছি। তুই আমার মায়ের পেটের বোন হয়ে এমন করতে পারলি? আশেপাশে সবাই তাকিয়ে আছে ওদের দিকে। এখন বিয়ের বাড়ির পরিবেশ থমথমে হয়ে গেছে। মুগ্ধ স্টেজের দিকে এগিয়ে আসে। ইনায়া আপু, কি করছো কি? সব মেহমানরা তাকিয়ে আছে হাঁ করে। মুগ্ধ বলে। ইয়ানা বলে, আমিও বাড়ি যাব। তৌসিফ কোথায় ভাবি? আপনারা দুজনে একটু শান্ত হন আপু, এখানে আপনাদের শ্বশুর বাড়ির সবাই আছে। কি বলবে বলুন তো? আর তাছাড়াও আজ তো আপনাদের রিসেপশন, অনেক বড় দিন। আজকের দিনটাকে এইভাবে নষ্ট করবেন না প্লিজ। দেখুন ভাবি, আপনি আমাদের বিগ ব্রোর ওয়াইফ বলে আপনাকে সম্মান করি, তবে তার মানে এই নয় যে আপনি আমাদের পারিবারিক পার্সোনাল ব্যাপারগুলোতে কথা বলবেন। মুখ সামনে ইনায়া, ভুলে যাস না যার সাথে কথা বলছিস তোর সম্পর্কে বড় ভাবি হচ্ছে। ইভানের কথায় ওরা সবাই চুপ হয়ে যায়। চুপচাপ দুজন নিজের জায়গায় বসে থাকবে, কোনো কথা বলবি না একে অপরের সাথে। এতজন গেস্ট আছে, বাচ্চাদের মতো করছিস তোরা। কোনো সিন ক্রিয়েট কিন্তু আমি বরদাস্ত করবো না। সরি বিগ ব্রো। দু বোন গিয়ে নিজেদের জায়গায় বসে যায়। মেহমান কমে আসতেই মুগ্ধ কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে যেতে চায়। মুগ্ধকে বেরোতে দেখে মেহ অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ আপাই? মেহুর ডাক শুনে চমকে ওঠে মুগ্ধ। বাপরে, মেহু ভয় পেয়ে গেছে, এভাবে কেউ ডাকে? সে সব তো বুঝলাম, কিন্তু তুমি এভাবে যাচ্ছটা কোথায়?
কেউ দেখলে এখন যেতে দেবে না, তাই লুকিয়ে যাচ্ছি। কিন্তু কোথায়? নির্মল ভাইয়ার বাড়ি। আজ কি তোর মনে নেই? আজ আবার কি? আজ নির্মল ভাইয়ার মৃত্যুবার্ষিকী। তুই সত্যিই ভুলে গেছিস মেহু? না না, মানে আসলে একসময় এই নির্মল ভাইয়ার জন্য কত শত পাগলামি করেছিস বলতো, আর আজ কি না সেই মানুষটারই মৃত্যুবার্ষিকী ভুলে গেলি? সেটা না, আসলে কাজের চাপে। বাদ দে এসব। তুই তো জানিসই আমি প্রতি বছরই নির্মল ভাইয়ার বাড়ি যাই আজকের দিনে। আমি আসছি, পরে কথা হবে। দাঁড়াও আপাই, আমিও যাব। অনেকদিন হয়ে গেল চাচা চাচির সাথেও দেখা হয় না। চল। ইশতিয়াক সাহেব এক সাইডে বসে মেয়েদের দিকে তাকিয়ে আছেন। বুশরা বেগম তার পাশে এসে বসেন। কি দেখছেন মেয়েদের দিকে চৌধুরী সাহেব? দেখতেছি আমার মাইয়াগুলো কীরকম বড় হয়ে গেছে, বিয়া হয়ে গেছে, আর কয়েক বছর পর দেখেন লাগবো যে ওদেরও ছোট্ট ছোট বাচ্চা কাচ্চা হইব। এর লগেই লোক কয় মাইয়া মানুষের বয়সের বার খুবই তাড়াতাড়ি হন যায়। আপনি আবার এই ভাষায় কথা বলছেন? কীরকম কও ভৌজান, ছোটো থেকে এই ভাষাতেই কথা কইছি। এমন ব্যবসার কামে দেশ বিদেশ ঘোরার লাগে, তাই এই ভাষায় কথা কইতে পারি না। তার লগে কি আর এই ভাষার প্রতি ভালোবাসায় কমে গেল? সুখ পাবার লগে এই ভাষাতেই কথা কমন লাগে। সত্যি বলুন চৌধুরী সাহেব, আমরা আগে কি অবস্থায় ছিলাম আর এখন বলতে নেই কত উন্নতি হয়েছে। সবই আল্লাহর দান, বুঝলে বৌজান? তা তো অবশ্যই। আর হ্যাঁ, ঈশার ডক্টর কল করেছিল। কি বলছেন? গুড নিউজ আছে, ঈশার ইমপ্রুভমেন্ট হচ্ছে, ও কোমা থেকে বেরিয়ে আসতে পারে। কবে? সেটা বলেনি, তবে বলেছে হতে পারে তাড়াতাড়ি হলো। তুমি সত্যি বলছো তো বসুরা? ইশতিয়াকের সাহেব বইয়ের হাত ধরে বললেন। হ্যাঁ চৌধুরী সাহেব, আমাদের বড় মেয়ে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। ইশতিয়াক সাহেব বউয়ের হাতে চুম্বন করেন। দূর থেকে একজনের দৃশ্য দেখে তাকিয়ে তার বুক ফেটে যেন এক আফসোসের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এত বছর পর মানুষটাকে দেখে প্রথমে খুব অবাক হলেও এখন সেই ব্যক্তিটি যেন বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে নিজের চোখ সরাতে। বুশরা বেগম চলে যেতেই সাহস নিয়ে এগিয়ে যান সেদিকে। সামনে থেকে নীল শাড়ি পরিহিতা মাঝবয়সী মহিলাটিকে আসতে দেখে স্তম্ভিত হয়ে যান ইশতিয়াক সাহেব। এক পলক তাকিয়ে থাকেন সেদিকে। আজও সেই খোলা লম্বা চুল, টানা টানা চোখ, ফর্সা মুখে গোলাপি লিপস্টিক, সব একই রকম লাগছে ইশতিয়াক সাহেবের কাছে। যেন কিছু বদলায়নি এত বছরে, শুধু বদলেছে সম্পর্কের সমীকরণ। কেমন আছো তুমি ইশতিয়াক? সামনের মানুষটির কথায় ভাবনা থেকে বেরিয়ে আসে ইশতিয়াক সাহেব। ভালো। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? কেমন আছো হুমাইয়া? হুমায়রা? তুমি তো আগে হুমু বলতে। আমার হুমু তো সেই 32 বছর আগেই হারিয়ে গেছে, আজ যে আমার কাছে সীমিত। এখনো অভিমান করে আছো? অভিমান নিজের লোকের উপর করা হয়, আর তুমি আমার নিজের কোনো দিনও ছিলে না। আমি সেদিন মজবুর ছিলাম। তোমার সাথে সম্পর্ক না ভাঙলে আব্বাজান আমাকে আমাজানের সাথে কোনোদিনও দেখা করতে দিত না, আমার সাথে সম্পর্ক রাখতো না। আমি পারিনি ইশতিয়াক, পারিনি আম্মা আব্বার বিরুদ্ধে গিয়ে তোমার হাত ধরে সেদিন বাড়ি থেকে বেরিয়ে আসতে। তাচ্ছিল হাসেন ইশতিয়াক সাহেব। এখনই বা কি সম্পর্ক তোমার সাথে রেখেছো ওরা? আসলে কথা কি জানো হুমাইয়া, তুমিও তোমার বাড়ির লোকেদের মতোই নিজের স্বার্থ আগে দেখেছ। নিজের স্বার্থের জন্য নিজের গর্ভে ধারণ করা সন্তানদেরও তুমি মেরে ফেলার কথাও মত দিতে পিছু পা হও নাই। আমার আর কী বা করা ছিল বলো? বিয়ের আগে যদি কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তার জন্য সেটা কত বড় লজ্জার বিষয় তুমি জানো? হয়তো তোমার থেকে ভালো এই বিষয়ে কেউ জানে না। আমি তোমায় বিয়ে করতে চেয়েছিলাম হুমাইয়া। তোমার আব্বা আমার গরিব ঘরের ছেলে বলে আমাকে মেয়ের হাত দেননি। তোমাদের বাড়িতে বরাবর টাকার আগে প্রাধান্য পায়। তোমার আব্বা আমার সাথে আমার বিয়ে দিলও না, আবার তোমার গর্ভে থাকা আমার সন্তানদের মেরে ফেলতেও চেয়েছে। আর তুমি সেই শিশুদের বাঁচানোর জন্য কিছু প্রতিবাদ করনি? কিচ্ছু না। কেন হুমাইয়া, কেন? মা হয়ে কী করে নিজের গর্ভেই নিজের বাচ্চা মেরে ফেলতে চেয়েছিলে? যখন দেখলে শারীরিক অসুবিধার কারণে অ্যাবর্শন করা গেল না, তখন জন্ম নেওয়ার পর তাদের মেরে ফেলতে বলতে তোমার বুক বাঁধেনি? আমি ওদের মেরে ফেলতে বলিনি, অনাথ আশ্রমে রেখে আসার কথা বলেছিলাম। মেজো ভাইজান শোনেননি, সে মেরে ফেলতে চেয়েছিল। আব্বাজান আদেশ করেছিল বাচ্চা দুটিকে মেরে ফেলার। যে লোকটা তোমাদের সন্তান মেরে ফেলতে চায় তুমি তাদের সম্বন্ধে করে কথা বলছো হুমি আছি? তুমি মার নামে কলঙ্ক। একবারও ভেবেছ সেই দিন যদি
তোমার বড় ভাইজান আমাকে ফোন করে খবর না দিত, যদি আমি খবর পেয়ে সময় মতো তোমার বাড়ি পৌঁছাতাম, তাহলে আজ আমার ছেলে মেয়ে দুটো পৃথিবীতে বেঁচে থাকতো না, তোমার ওদের মেরে দিতে। এভাবে বলো না ইশতিয়াক, আমি আর নিতে পারছি না। হু হু করে কাঁদতে থাকে হুমায়রা বেগম। এই চোখে জলে নাটক বন্ধ করো হুমায়া, আমি তোমার সহ্য করতে পারছি না। একটাবার আমার সন্তানদের দেখতে দাও ইশতিয়াক, কেমন দেখতে হয়েছে একবার দেখি। তোমার সন্তান, সেদিন যাদেরকে আমি তোমাদের বাড়ি থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম তারা আমার আর বসুরার সন্তান। জন্ম তো আমি দিয়েছি। ওটাই তো ওদের আফসোস যে কেন ওরা তোমার মতো মহিলার পেটে জন্ম নিয়েছে। ওরা জানে সবটা। কি নাম ওদের? যে তোমার মুখও দেখতে চায় না তাদের নাম জেনে কি করবে হোমো? সরি হুমাইয়া। ফুপু, ফুপু। আরফিন ছুটতে ছুটতে হুমায়রা বেগমের কাছে আসে। কি কি হয়েছে? চোখের জল মুছে উত্তর দেয় হুমায়রা বেগম। সূর্য বাইরে। কি হয়েছে দুর্যের? উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে হুমায়রা বেগম। তুমি এক্ষুনি চলো বাইরে। গোটা কমিউনিটি সেন্টারে থমথমে পরিস্থিতি। ছেলের সামনে বসে আহাজারি করে কাঁদছে হুমায়রা বেগম। সামনে তুর্য শুয়ে আছে, তার এক পা ও এক হাতে নেই, এক চোখে আবার ব্যান্ডেজ করা। এমন ভয়াবহ দৃশ্য দেখে সবার অন্তর কেঁপে উঠতে বাধ্য। যন্ত্রণায় কাতরাচ্ছে তুর্য, কথা বলতে পারছে না, কেউই একদৃষ্টিতে তাকিয়েও থাকতে পারছে না। শান্ত হ হুমায়রা, কিছুই তো হয়নি, তোর ছেলের বেঁচে আছে। হামিদুল সাহেব বলেন, শুধু বেঁচেটাই আছে বড় ভাইজান। দেখো আমার ছেলের হাত পা সব কাটা। কাল পর্যন্ত তো আমার ছেলেটা সম্পূর্ণ সুস্থ ছিল গো, হঠাৎ কি এমন হলো গো? ওর চোখের দিকে যে আমি তাকাতে পারছি না গো। এত আদিক্ষেতা করার তো কিছুই নেই। আফটার অল আপনার ছেলে তো আর মরে যায়নি। ইভানের কথায় হুমায়রা বেগম উঠে গিয়ে ইভানকে এলোপাথারি চড় থাপ্পড় মারতে থাকে। তার কলার টেনে ধরে জিজ্ঞেস করে, এই জানোয়ারের ছেলে, তুই আমার ছেলেকে মেরেছিস তাই না? কেন মারলি বল, কেন মারলি? হুমায়রা শান্ত হ বোন, কি করছিস? ছাড় ওকে, ও কেন মারবে তুর্যকে? তুই জানিস ওকে? হামিদুল সাহেব বোনকে থামানোর চেষ্টা করেন। এত মাতৃত্ব বোধ আপনার 32 বছর আগে সেদিন কোথায় ছিল মিসেস হুমায়রা? আজ নিজের ছেলে কি অবস্থা দেখে তো কপাল ঠুকে মরে যাচ্ছেন প্রায়। সেদিন আপনার ছেলে মেয়েকে যখন আপনার সামনে মেরে ফেলতে যাচ্ছিল আপনার গণধর মেঝো ভাইজান, তখন কোথায় গেছিল আপনার এই মাতৃত্ব বোধ? পেটে তো তাদের কেউ 9 মাসে ধরেছিলেন। একটা বড় মন চায়নি রুখে দাঁড়াতে? কি করে পেরেছিলেন চুপ থাকতে সেদিন বলুন? ইভানের কথায় থ হয়ে যায় হুমায়রা বেগম। হামিদুল সাহেবও ওখানে উপস্থিত। ইভান বাবা, তুমি কি করে জানলে এইসব কথা? এ কথা তো তোমার জানার কথা না। হামিদুল সাহেব বলেন, নিজের বোনকে জিজ্ঞেস করুন আপু, কেন নিচে ফুর্তি মারার সময় ফুর্তি মেরে দায়িত্ব নেওয়ার সময় পিছিয়ে গিয়েছিলেন উনি? প্রেমিকের সাথে বিছানায় শুধু লজ্জা লাগেনি, কিন্তু ফলস্বরূপ যখন পেটে বাচ্চা আসে তখন সে বাচ্চাকে জন্ম দিতে লজ্জা লেগেছিল কেন? প্রেম করার সময় মনে হয়নি যে ওনার আব্বা চান মেনে নেবেন না? নাকি মজা মারতে মজা লেগেছিল ওনার? এই ছেলে, কিসব বলছো তুমি? তুমি আমাদের মুগ্ধতার স্বামী, তাই চুপ করে আছি মানে এই নয়, যা ইচ্ছে তাই বলে যাবে আর আমরা শুনে যাব। মুগ্ধের ফুপা অর্থাৎ হুমায়রা বেগমের স্বামী। সেটা আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন। আমি যা ইচ্ছে তাই বলছি নাকি যা বলছি ঠিক বলছে? কি ব্যাপার হুমায়রা, তুমি কিছু বলছো না কেন? এই ছেলেটা কি সত্যি বলছে? বড় ভাইজান, আপনি চুপ করে আছেন কেন? কে কে তুমি? এত কথা তুমি জানো কি করে? হুমায়রা বেগম বলেন, আমি সেই ব্যক্তি যে আপনার ছেলের অবস্থা করেছে। আর তাছাড়া আমার আরেকটা পরিচয় আছে, সে ছেলে যাকে আপনি আপনার বাড়ির লোকেরা জন্মের পর মুখে নুন দিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন। আরেকটা কথা, আপনার ছেলেকে বলবেন যেন আর কোনোদিনও আমার মুগ্ধের দিকে নজর না দেয়। একবার প্রাণটুকুনি হয়তো নিয়ে ফিরেছে, পরের বার সেই সুযোগটা পাবে না। ইভান সানগ্লাস পরে হন হন করে বেরিয়ে যায় সেখান থেকে। বাড়ি আছেন চাচি? কে রে? আমি মুগ্ধ চাচি। মুগ্ধ? কোন মুগ্ধ দেখি? টিনের চালা ঘর থেকে এক বয়স্ক জীর্ণ মহিলা বেরিয়ে আসে। কোন মুগ্ধ? ওহ, তালুকদার বাড়ির মাইয়া? হ্যাঁ চাচি, চিনতে পারলেন? চিনতে পারবো না কেন? সেই ছোট্ট থাইকা তো তোরে কোলে পিঠে মানুষ করছি, আর তোরে চিনবো না? শরীর কেমন আছে চাচি? আর শরীর মারে, একা মানুষ। তোর চাচা তো সেই কবে থাইকা আমাগো সাইরা চইলা গেছে, আর আমার পোলাটা সেও তো। হু হু করে কেঁদে উঠলেন নির্মল ভাইয়ের মা। কাঁদে না চাচি, কি আর করবেন বলুন, কিছু তো করারও নেই।
যতদিন আয়ু আছে মানুষ তো ততদিনই বাঁচবে। জানিস রে মা, এখন কথা আমি ভাবি, নির্মলরা কেন করলো অমন? কি এমন ঘটনা ঘটছিল যার লগে নিজের মাইরা ফেলতে হইল? জানি না চাচি, সত্যি এত বছরেও এই উত্তর খুঁজে পাইনি আমি। এই দেখো মাইয়াটা সে কখন আইছে, আর আমি কি না তারে খাইতে না দিয়া কি না বসে আছি। তুই দাঁড়া মুগ্ধ, আমি কিছু নাস্তা লইয়া আসতাছি। নির্মলের মা চলে যেতেই মুগ্ধ বাড়িটিকে ঘুরে দেখতে থাকে। 2 কামরা বিশিষ্ট টিনের চালার ঘর। এই বাড়ির উঠোনে ছোটবেলায় কত খেলেছে। যতদিন নির্মল ভাইয়া বেঁচে ছিল ততদিন বাড়িটি বড় শৌখিন ছিল। হঠাৎ যেন সব শেষ হয়ে গেল। নির্মলের রুমে এসে এটা ওটা দেখতে থাকে মুগ্ধ। আজ এত বছর পরও চাচি নির্মল ভাইয়ার সবকিছু খুব যত্ন করে যেমনকার তেমন করেই রেখেছে। নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মুগ্ধের। ছোটবেলার একটা কমিক্স বই হাতে নিয়ে অতীতে ডুব দেয় সে। 5 বছর আগে। নির্মল ভাইয়া, ও নির্মল ভাইয়া, তোমায় আম্মু ডাকছে, আজ বাড়িতে বিরিয়ানি হচ্ছে, আম্মু তোমায় যেতে বলেছে। মুগ্ধ ডাকতে ডাকতে নির্মলের রুমে এসে ঢোকে। হুম। নির্মল বইয়ে মুখ গুজে উত্তর দেয়, আম্মু তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছে। কি সারাক্ষণ বই পড়ো বলো তো? বই না পড়লে হবে বউ? না পড়লে তোর হবু ভাবিকে বিয়ে করবো কিভাবে? বাবা, বিশাল বিয়ের শখ জেগেছে তো তোমার। তা তোমার এই হবু ভাবিটাকে প্রপোজ করছো কবে? দাঁড়া বোন, সবুর কর একটু। অনার্স পাশ করে আগে চাকরিটা পাই, তারপর ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিব। তাহলে তো খুব মজা হবে গো নির্মল ভাইয়া। হ্যাঁ, তা তো হবে, তবে একটা চিন্তা আছে জানিস তো? যা বাবা, এতে আবার কিসের চিন্তা? আরে বাবা, তোর হবু ভাবি তো বিশাল বড় লোকের মেয়ে। আমার মতো গরিব ঘরের ছেলেকে কি বিয়ে করবে? কেন করবে না? আমার নির্মল ভাইয়া কি কারো থেকে কম নাকি? আমি কথা বলবো ওনার সাথে। কি যেন নাম গো আমার হবু ভাবির? মুগ্ধ মা। নির্মলের আম্মুর ডাকে অতীত থেকে বেরিয়ে আসে মুগ্ধ। যাই চাচি। থাক, তুই বস। এই নে মা, তোর লগে এতটুকু নাস্তা পানির আয়োজন করতে পারছি। পিঠাখানা খাইয়া কও তো মা, কেমন হইছে? খুব ভালো হয়েছে গো চাচি, অনেকদিন পর তোমার হাতের পিঠা খাওয়ার সৌভাগ্য হইল। আচ্ছা তুই খা, আমি ভাত চড়াইয়া দিতাছি। একারে রাতের খাইয়া যাইবি। জামাই বাবা আবার রাগ করব না তো? না 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 চাচি, আমি ওনাকে ফোন করে দিচ্ছি, রাতে একবারে খেয়ে যাব, তবে একটা শর্তে। কিটা শর্ত? আজ তোমার হাতে সিদ্ধ ভাত খাওয়াতে হবে। তুই এতদিন পরে আইলি, আর আমি কি না তোগো সিদ্ধ ভাত খাওয়ামু? এইটা একখান কথা হইল? হ্যাঁ গো চাচি, প্লিজ না করো না। তোমার হাতের আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ আর ভাত জাস্ট দারুণ, সাথে কাঁচা লঙ্কা। ব্যাস ব্যাস, আর কি চাই? আচ্ছা তাই হইব, তুই পিঠাখানা খাইয়া লও, আমি আসতাছি। নির্মলের মা চলে যাওয়ার পর মুগ্ধ আবার বইটা পড়তে থাকে। হঠাৎ সেখান থেকে একটা কাগজ নিচে পড়ে যায়। অবাক হয়ে সেটা হাতে তুলে নেয় মুগ্ধ। খুলে দেখে একটা চিঠি। পড়তে আরম্ভ করে সে। স্নেহের ছোট বোন মুগ্ধ, তুই এই চিঠি মতো যখন পড়বি ততক্ষণে আমি এই দুনিয়া থেকে অনেক দূরে চলে যাব। ভেবেছিলাম কাউকে কিচ্ছু বলবো না, নিশ্চুপে বিদায় নেব এই স্বার্থপরের পৃথিবী থেকে, কিন্তু আফসোস পারলাম না। মনের কষ্টগুলো মনে রেখে দিলে হয়তো শান্তিতে মরতেও পারবো না আমি বড্ড ব্যর্থ, জানিস তো বোন। এত ভালোবেসেও নিজের ভালোবাসাকে নিজে করতে পারলাম না। গত 2 দিন আগে আমার কাছে একটা প্রাইভেট ফার্মের চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি। তোকে বলেছিলাম যে চাকরি পেয়েই ওকে বিয়ের প্রস্তাব দিব। সেই কথা অনুযায়ী আমি ওকে আমার মনের কথাগুলোও সেদিন বলি। জানিস বোন, ও বলল ওনাকে আমায় ভালোই বাসে না, কোনোদিনই ভালোবাসেই নাই। কিন্তু তারপর ও আমায় যা বলল সেটা শুনে যেন মনে হলো আমার গোটা জীবনটাই যেন মিথ্যা। ও বলল ও নাকি আরফিনের সাথে রিলেশনে আছে বিগত 10 মাস ধরে। জানিস, সেই মুহূর্তে আমি নিজের কাউকে বিশ্বাস করতে পারিনি। আমার ভাইসম বেস্ট ফ্রেন্ড কিনা আমারই ভালোবাসার মানুষের সাথে প্রেমের সম্পর্কে আছে, আর আমি ওর কথা বিশ্বাস করতে পারিনি। বারবার অনেক অনুরোধ করতে থাকি যাতে ও আমায় একটু ভালোবাসে। তখনও আমার আর ওর আর আরফিনের কিছু ছবি দেখায়। ওই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছিল যে ওরা একে অপরের কতটা ক্লোজ। আমি বলে
বোঝাতে পারবো না রে আমার কি হচ্ছিল তখন। আমার বুকের ভিতরটা কেমন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আমি গিয়ে আরফিনকে জিজ্ঞেস করি যে ও কেন কেন করলো ওরকম আমার সাথে। তখন জানিস ও কি বলল? ও বলল সব কিছুতে আমি ওর থেকে এগিয়ে থেকেছি সর্বদা, সেটা পড়াশোনা হোক বা খেলাধুলা। আরফিন সব সময় নির্মলের পিছনে ছিল, তাই ভালোবাসার খেলায় ও আমার আগে স্থান পেয়ে আমায় নাকি হারাতে চেয়েছিল, তাই ও আমার ভালোবাসাকে একান্ত নিজের করে নিয়েছে। আচ্ছা হ্যাঁ রে বোন, তুই বল না রে, আমি কি ভুল করেছিলাম? কেন হয়তো ভালোবাসার পরেও ও আমাকে ভালোবাসলো না? কেন আরফিন আমায় ঠকালো? ও তো প্রথম থেকে সব জানতো যে আমি ওকে কত ভালোবাসি, তবু শুধুমাত্র আমার সাথে শত্রুতা করে আমাকে আরও বড় আঘাত দিতে পারলো। আমি আমি কখনো ওকে বন্ধু ভাবিনি, সবসময় নিজের ভাই মনে করে এসেছি। আর শেষে কিনা ওই আমাকে ঠকালো। আর কি নিয়ে বাঁচবো? আমার সবটা জুড়েই তো ও ছিল। এই 2 দিন ধরে আমার উপর দিয়ে কি গেছে তা হয়তো তোকে বলে বোঝানো নয়। আমি আর পারছি না নিজের চোখের সামনে নিজের ভালোবাসাকে প্রতি মুহূর্তে অন্যের সাথে সহ্য করা। কি যে কষ্ট, কি পরিমাণ বেদনা তা হয়তো যাদের হয় তারাই জানে। জানিস, ছোটবেলায় যখন মায়ের কাছে ছোট বোন যে বায়না করতাম, তখন বকতো খুব। আসলে গরিবের ঘরে এক সন্তানী মানুষ হয় না, আমার আরেকটা। আমার খুব মন খারাপ হতো আমার কোনো ছোট বোন নেই বলে। কিন্তু যেদিন ছোট তোকে চাচিমণির কোলে দেখেছিলাম, সেদিন আমার মনে হচ্ছিল আল্লাহ যেন আমার ছোট বোনের ইচ্ছাটা পূরণ করে দিল। তোদের বাড়ির কাজের বউ আর ছেলে হওয়ার পরেও তুই আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবেসেছিস রে বোন। তোর এই অবাগা ভাইকে ক্ষমা করে দিস পারলে। তোকে কথা দিয়েছিলাম যে তোর বিয়েতে বড় ভাইয়ের সব দায়িত্ব আমি পালন করব। সেই কথা আর রাখা হলো না। এই 21 বছরের ছোট জীবনে বড্ড হাঁপিয়ে উঠেছি রে বোন। আর কোনোদিনও তো সাথে ফুচকা খাওয়া হবে না, চাচিমণির হাতের বিরিয়ানি খাওয়া হবে না। আর ভালো থাকিস, আর পারলে আমার আম্মুটাকে একটু দেখে রাখিস। বলতে পারিস স্বার্থপরের মতো কেন ছেড়ে যাচ্ছি। তুই এখন বুঝবি না, যখন জীবনের সব থেকে বড় বিশ্বস্ত মানুষটা বিশ্বাসঘাতকতা করবে, তখন কতটা নিঃস্ব লাগে জীবনটা। ইতি, তোর নির্মল ভাইয়া। সময় নিজের গতিতে এগিয়ে চলে, কোনো কিছুর জন্যই তা থেমে থাকে না। দেখতে দেখতে 2 দিন পেরিয়ে গেছে। ব্যালকনিতে দোতলার উপর বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে মুগ্ধ। ইভান যে কখন তার পাশে এসে বসেছে তা তার খেয়ালেই নেই। বউকে এভাবে অন্যমনস্ক দেখে মাথায় দুষ্টু বুদ্ধি এসে ভর করে ইভানের। হঠাৎ করে স্ত্রীর গালে একটা আলতো কামড় দেয় সে। স্বামীর এহেন কার্যে নিজের হুঁশ ফিরে পেতেই চমকে ওঠে মুগ্ধ। এটা কি ছিল? কোনটা বেব? এই যে আপনি যেটা করলেন, কেন করলেন? ঠিক করলেন? এমন কেউ কি করে? ইভান উত্তরে মুগ্ধের কোমর ধরে ওকে টেনে নিজের কোলের উপর নিয়ে আসে। মুগ্ধের কানে লতিতে মুখ ঠেকিয়ে বলে, বউ আমার, বউয়ের গাল আমার, আমার যখন হচ্ছে আমি তখন কামড়াবো, পারলে চুপ করে গেলে খেয়ে নেব। ইভানের কথায় চোখ মুখ রাঙা হয়ে ওঠে মুগ্ধর। মনে মনে লজ্জা পেলেও মুখে তা প্রকাশ করে না। ছাড়ুন আমায়, এভাবে ধরেছেন কেন? আমার বউ, আমার বউয়ের কোমর, আমার যখন হচ্ছে তখন জড়িয়ে ধরবো। ধুর ছাই, ভাল লাগে না, ছাড়ুন তো। ওদের ধস্তাধস্তির মধ্যেই রুমে ঢুকে আসে তানহা। এসে এরকম দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। ভারী অপ্রস্তুত হয়ে যায় সে। বউয়ের সাথে খুনসুটির মাঝে সেদিকে চোখ পড়তেই ভ্রু কুচকে আসে ইভানের। তানহা তুই? ইভানের কথায় তার চোখ অনুসারে তাকায় মুগ্ধ। তানহাকে দেখে গা পিত্তি জ্বলে ওঠে তার। এত বেহায়া কেন এই মেয়ে? জানে না যে অন্যের রুমে ঢুকতে গেলে নক করতে হয়? হ্যাঁ, তোর সাথে একটু কথা ছিল, একটু বাইরে। দাঁড়া, যাচ্ছে। ইভান মুগ্ধকে সরিয়ে উঠতে নিলেই মুগ্ধ আরো শক্ত করে গলা জড়িয়ে ধরে ইভানের কোলেই বসে থাকে সে। কি হলো বেব, নামো। আমি নামবো কেন? আপনাদের যা কথা বলার এভাবেই বলুন। মুগ্ধের কথায় ইভান হতভম্ব। কি বলে এই মেয়ে? মুগ্ধ, কি হচ্ছে? নামো, ওর দরকার আছে। এমন কি দরকার যে বউয়ের সামনে বলা যাবে না? কিছু কথা তো থাকতেই পারে মুগ্ধতা, সবকিছু কি সবার সামনে বলা যায়? তানহার কথায় মুগ্ধর কাছে কেমন পিঞ্চের মতো শোনালো। আপনার সাথে ইভানের এমন কোনো কথা থাকতে পারে না তানহা আপু, যেটা আমার সামনে বলা যাবে না।
আর যদি থেকে থাকে তাহলে বলতে হবে আপনার উদ্দেশ্য ভালো না। মুগ্ধতা, চিৎকার করে বলে তানহা। তানহা, তুই মুগ্ধর উপর গলা তুলছিস? ইভান বলে, আর ওই মেয়ে কি বললো সেটা তুই শুনলি না ইভান? তোর কি বলার আছে বল। তোর বউ না বড্ড বেহায়া মেয়ে। অন্যের সামনে কেমন তোকে বরের সাথে ঢোলাঢলি করছে। তা আপনি যখন বিনা অনুমতিতে এক বিবাহিত দম্পতির রুমে ঢুকলেন তখন আপনি এটা কেন ভাবেননি যে ভেতরে সেই স্বামী স্ত্রী ঢলাঢলি করতে পারে? মুগ্ধ বলে, আমি আগেও কখনো এই রুমে আসতে অনুমতি নিইনি। তানহা বলে, সেটা আগের কথা ছিল, তখন ইভান সিঙ্গেল ছিলেন, এখন উনি বিবাহিত। আমিও ওনার সাথে একই রুমে থাকি, এটা আপনার খেয়াল রাখা উচিত ছিল। মুগ্ধ ইভানের কোল থেকে উঠে দাঁড়িয়ে বলে, তোর বউ আমায় কথা শোনাচ্ছে, তুই কিছু বলবি না ইভান? মুগ্ধ ভুল কিছু বলেনি তানহা, তোর কি বলার আছে সেটা বল। তানহার আগে ফুঁসতে থাকে। ইসহাক ও ইসরাত এখানে কিছুদিন থাকবে, আমাকে ফ্রান্সে যেতে হবে তাই। কেন? আপনার ছেলে মেয়ে এখানে থাকবে কেন? আপনি আপনার সঙ্গে নিয়ে যান দরকার পড়লে। ঠিক আছে, মামার কাছে রেখে যাও ওদের। ওরা ওদের পাপার সাথে একই রুমে থাকতে চায়। সেটা সম্ভব নয়। বাচ্চারা জেদ করছে ইভান। আর প্রবলেমের কি আছে? এখানে শোয়ার জায়গা নেই। কেন? তুই আর বাচ্চারা খাটে শুয়ে পড়বি। আর মুগ্ধ? মুগ্ধতা সোফায় বা অন্য রুমে শোবে। আর তাছাড়াও কয়েকটা দিনেরই তো ব্যাপার, কি এসে যায়। অনেকক্ষণ ধরে তোর অধ্যত্ব বরদাস্ত করছে, তোর সাহস কি করে হয় আমার মুগ্ধকে আলাদা করার চেষ্টা করার? তুই আমায় মারলি ইভান। একটা থাপ্পড় অনেক কম ডোজ তোর জন্য। যখন তোর দরকার ছিল তখন আমি তোকে সাহায্য করিনি, তোকে বিয়ে করে ইসরাতকে বাবার পরিচয় দেয়নি। তার প্রতিদানে তুই কি করছিস? আমার থেকে আমার মুগ্ধকে আলাদা করতে চেয়েছিস কেন? তুই কেন অত সব সময় মুগ্ধ মুগ্ধ করিস বলতো? ও আমার স্ত্রী। স্ত্রী তো আমিও ছিলাম, কই কখনো তো তোকে আমাকে নিয়ে অত ব্যাকুল হয়ে দেখিনি। কারণ তোকে আমি কোনোদিনই ভালোবাসিনি। বিয়েটা শুধুমাত্র একটা শর্তের উপর হয়েছিল। কেন ভালোবাসিসনি আমাকে? একটা বার কি আমায় ভালোবাসা যেত না? এসব কি বলছিস তুই তানহা? তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস, তোকে নিয়ে আমি কোনোদিন ওইরকম কিছু ভাবিনি। আর ডিভোর্সের আগে যখন মম তোকে বলেছিল তুই ওই বিয়েতে থাকতে চাস কিনা, তুই তো সোজা সাপটা বলেছিলি যে তুই ডিভোর্স চাস। তাহলে এখন কেন আমার আর মুগ্ধের মাঝে আসছিস? হ্যাঁ, আমি তখন ডিভোর্স চেয়েছিলাম কারণ তখন আমার মনে হয়েছিল নইলে তোর সাথে বেইমানি করা হবে। আমি যে তোকে ভালোবেসে ফেলেছি সেটা আমি তখন জানতাম না। তানহা হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। একবার ইভান, একবার কি আমায় ভালোবাসা যায় না? শান্ত হ তানহা, বাচ্চামো করিস না। আমি মুগ্ধকে ভালোবাসি, ও ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমার থেকে ওকে আলাদা করা মানে জানবি তুই আমাকে মরতে বাধ্য করবি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার জীবনে না থাকলে আমি আমার এই জীবন রাখবো না। না ইভান, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে। আমি আর কখনো এমন করব না, কথা দিচ্ছি। মুগ্ধতা, আই এম সরি, আমার উচিত হয়নি, আমি আর কোনো দিন তোমাদের মাঝে আসবো না, সরি। রুম থেকে বেরিয়ে যায় তানহা। আরফিন, ড্যাড রাজি হয়ে গেছেন, তবে রাজি হয়ে গেলেন? হ্যাঁ ড্যাড রাজি হয়েছেন আপনাকে টাকা ধার দিতে, যাতে আপনার ব্যবসা আরো বড় করতে পারে। কিন্তু কিন্তু ইয়ানা? কিন্তু আরফিন, ড্যাড টাকা দেওয়ার আগে আপনাদের বাসার কাগজপত্র দেখতে চাইছেন, মানে আপনারা কোনো 2 নম্বরই কারবার করেন কিনা সেটাই আর কি। ও, মাত্র এই ব্যাপার? আমি এই বেলাতেই ইভানকে তোমার ড্যাডকে সব কাগজের জেরক্স কপি দিয়ে আসবো। ইয়ানা গিয়ে আরফিনকে পেছন থেকে জড়িয়ে ধরে। ও, তোমার ড্যাড? খালি আমারই ড্যাড নাকি? আর তোমার কিছু লাগেন না? আরফিন ঘুরে বউয়ের কানে হাত রেখে মাথায় মাথা ঠেকিয়ে বলে, হ্যাঁ তাই তো, আমার তো খুব বড় ভুল হয়ে গেছে। শুধু তোমার ড্যাড নয়, সে তো আমারও ড্যাড। ধীরে ধীরে আরফিন এগোতে থাকে ইয়ানার ঠোঁটের দিকে। একটু অপ্রস্তুত হলেও পরক্ষণে বাধ্য হয়ে স্বামীকে সঙ্গ দেয় ইয়ানা। আমার পরানো যাহা চায় তুমি তাই গো, আমার পরানো যাহা চায় তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়।
রাতের আকাশে চাঁদের আলোয় আলোকিত হচ্ছে গোটা শহর। মধ্যরাতে চারিদিকে নিস্তব্ধতার মধ্যেও স্ত্রীর গুনগুন করে গাওয়া গানে যেন মোহিত হয়ে যাচ্ছে ঈশান। বউকে বুকের মাঝে জড়িয়ে ধরে চুলে বিলি কেটে দিচ্ছে সে। কি ভাবছেন ঈশান? থামলে কেন ম্যাক? ভালোই তো গাইছিলে। গাইলাম আর কোথায়, এমনি তো গুনগুন করছিলাম। আপনার ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা ম্যাক, তুমি আমাকে ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন কেন? না, আসলে কখনো নিজের থেকে বলনি তো, তাই ভাবলাম একবার জিজ্ঞেস করি। বসো। সত্যি বলতে এখন আর আপনাকে আগের মতো অসহ্য লাগে না। বলতে পারেন এখন ভালো লাগে আপনাকে, কিন্তু ভালোবাসি কি না জানি না। এখন আরফিনকে ভালোবাসো নাকি? না, এই ব্যাপারে আমি শিওরভাবে বলতে পারি ঈশান, আমি আরফিন ভাইয়াকে ভালোবাসি না। আর তাছাড়াও আমি চাই আপনার সাথে সংসার করতে, জীবনে একটা স্থিতি আনতে। আপনিও কোনোদিন আমাকে দূরে ঠেলে দিবেন না তো ঈশান? আমার দেখা সংসারের স্বপ্ন ভেঙে দেবেন না তো আপনি? উত্তরে ঈশান চুপ করে থাকে, শুধু একটা গভীর চুম্বন এঁকে দেয় মেহুর কপাল এসে। এখনো রেগে আছে স্নোফ্লেক? মুগ্ধকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে জিজ্ঞেস করে ইভান। আপনি যে আমার ফুপুমণির ছেলে সে কথা আমাকে আগে বলেননি কেন ইভান? ইভানের ভ্রু কুঁচকে আসে মুগ্ধের কথা শুনে। তার জীবনের সব থেকে স্বার্থপর ও জঘন্য মহিলাটিকে ফুপুমণি বলে সম্বোধন করছে কেন মুগ্ধ? মুগ্ধকে ছেড়ে সরে আসে ইভান। এতে আমার বলার কি আছে? কারণ আপনার স্ত্রী হিসেবে এটা আমার জানার অধিকার। এমন অনেক কিছু আছে যা তুমি এখনো জানো না। কেন ইভান? কেন আমার সাথে এত লুকাচাপা, এত রহস্য কেন আপনি আমার থেকে লুকিয়ে রাখেন বলুন তো? আস্তে কথা বলো মুগ্ধ, মম ড্যাড শুনতে পাবে। শুনলে শুনুক, এসে থেকে আমি এত দুর্ব্যবহার সহ্য করছি বাড়ির সবার থেকে, কারণ আপনি হলেন আমার ফুফুর সন্তান। নিজের স্বামীর বিয়ের আগে সন্তানের বউ নিজের স্বামী প্রাক্তন ভাইয়ের মেয়ে হবে, তা আপনার মম মানতে পারেননি। কেন আমায় তুলে নিয়ে এসেছিলেন ইভান? কেন আমায় বিয়ে করেছিলেন? ইভান রাগে মুগ্ধের চোয়াল খামচে ধরে, তাকে ঠেলতে ঠেলতে দেয়ালের সাথে চেপে ধরে। এক কথা বারবার কেন বলো মুগ্ধ? আমি তোমায় ভালোবাসি, বোঝো না তুমি? তাহলে বলুন, আপনাদের চিলে কোঠার ঘরে ওই আপুটা কি করে এলো ইভান? ইভান অপ্রস্তুত হয়ে পড়ে, মুগ্ধকে ছেড়ে সরে আসে। কোন আপু? আমি তো বলেছি ওখানে কেউ ছিল না। ওখানে আমার নির্মল ভাইয়ার হত্যাকারী ছিল। মুখ সামনে কথা বলো মুগ্ধ, কে তোমার নির্মল ভাইয়ের হত্যাকারী? ওই আপুটা আর আমার ভাইয়া, ওরা দুজন মিলে আমার নির্মল ভাইয়ার বিশ্বাস ভেঙেছে, যার জন্য নির্মল ভাইয়া নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়েছিল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে মুগ্ধতা। ইভান গিয়ে মুগ্ধকে বুকের মাঝে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। শান্ত হও মুগ্ধ, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। সব পাপীরাই শাস্তি পাবে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিজের হাতে সব পাপীদেরকে শাস্তি দেব। আরফিন নামক জানোয়ারটাকে শাস্তি দিন ইভান। ও একটা খুনি, ওকে চরম শাস্তি দিন। ওর পাপের দিন ফুরিয়ে এসছে মুগ্ধ, ওর উল্টে কিনতে শুরু। ইভান মুগ্ধকে কোলে তুলে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দেয়, বুকের মধ্যে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে ইভান। স্বামীর ভালোবাসার আবেশে চোখে ঘুম ভর করে মুগ্ধর। স্বামীর বুকে মাথা রেখে ঘুমের দেশে পাড়ি দেয় সে। তিন জুটি নিজেদের বর্তমান সময়ে এতটাই বিভোর যে তারা হয়তো জানেই না আগামী দিনে কি ঝড় আসতে চলেছে। পরের দিন এয়ারপোর্টে মেয়ের সাথে ফ্লাইটের অপেক্ষা করছে তানহা। হঠাৎ সামনে অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে অবাক হয় সে। চোখের সানগ্লাসটা খুলে জিজ্ঞেস করে, মুগ্ধতা, তুমি এখানে? আপনি চলে যাচ্ছেন কেন তানহা আপু? এই বলতে এখানে এসেছো বুঝি? না, তবে মনের ভেতরের কৌতূহলটাকে আর দমাতে পারিনি। কিসের কৌতূহল? আপনি আপনার মেয়েকে নিয়ে সারা জীবনের জন্য ফ্রান্সে চলে যাচ্ছেন, তাহলে আপনার ছেলে ইসহাকের কি হবে? ওকে আমাদের বাড়িতে কেন রেখে যাচ্ছেন? ইসহাক ওর নিজের লোকেদের কাছে থাকবে না তো কার কাছে থাকবে? মানেটা ইভান তোমার সময় মতো বুঝিয়ে দেবে। এখন আমাদের যেতে হবে, ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ায় তানহা, পিছন ফিরে তাকায় এসে। তবে একটা কথা বলবো মুগ্ধ, ইসহাকের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, ও তোমার রক্তের কেউ। তালুকদার বাড়ির ডাইনিং রুমে আজ আবহাওয়া বড়ই গম্ভীর। নিজের আম্মাজানের মৃত্যুর পর আজ প্রথমবার বাপের বাড়িতে পা রেখেছেন হুমায়রা বেগম। আজ আবার তোমার জন্য জনসমক্ষে আমার সম্মান নষ্ট হলো। আর কয়বার এ বাড়ির মাথা হেট করবে তুমি?
ওই বাচ্চাগুলোকে ওই দিনে মেরে দিতে হতো, তাহলে আর। এনামুল সাহেব বলেন। মেজ ভাইয়ের কথা শুনে তেরে এগিয়ে আসেন হামিদুল সাহেব। সপাটে এক চর বসিয়ে দেয় ভাইয়ের গালে। তুমি আমাকে মারলে ভাইজান। হ্যাঁ মারলাম, তোর কোনো পরিবর্তন নেই না রে? কি ক্ষতি করেছে তোর ওরা? কেন মারতে চেয়েছিলিস তুই? আব্বা, তোমার পিরিত দেখে আমি মূর্ছা যাচ্ছি গো। এই বুঝি ওই ইমানের গাড়ে ফন্দি করে নিজের মেয়েকেই গুছিয়ে দিলে? মুখ সামলে কথা বল মেজো। এতদিন আমার মেয়ের নামে অনেক কথা তোদের সহ্য করেছি। তা আপনার মেয়ের কথা শোনার মতো কাজ করবে? আর কথা শুনতে হবে না বড় ভাইয়ের চান? সবাই কি আমার মেহেকের মতো হয় যে মা বাবা যেখানে বলবে সেখানে বিয়ে করবে? অহংকার মানুষের পতনের কারণ, জানিস তো সমু? এটা ভুলে যাস না। তোর মেয়ের বর ঈশান কিন্তু ইভানের ছোট ভাই, আর ওরা এটা লুকিয়ে বিয়ে করেছে আমাদের মেহেককে। কখনো ভেবেছিস কেন তোর মেয়ে আদেও ওখানে সুখে আছে কিনা সেটা কখনো মেয়েকে জিজ্ঞেস করেছিস? টাকা পয়সা কখনো সুখ আনে না, সুখ শান্তি আনে না রে। টাকা পয়সা কখনো সুখ শান্তি এনে দেয় না। আসল সুখ আসে স্বামীর ভালোবাসায়, স্বামীর যত্নে। তোর মেয়েকে তার স্বামী ভালোবাসে তো, তাকে সে যত্নে রেখেছে তো। নাজিয়া বেগম বলেন। নাজিয়া বেগমের কথায় অন্তর কেঁপে ওঠে সুমাইয়া বেগমের। সত্যিই তো, বিয়ের পরে যতবার মেয়েটার সাথে দেখা হয়েছে একবারও মেয়েটার মুখে হাসি দেখেনি। তার চঞ্চলা মেয়েটা কেমন যেন শান্ত ও চুপচাপ হয়ে গেছে বিয়ের পর থেকে। কেন? তাহলে কি ভাবি ঠিক বলছে? আব্বাজান সব শেষ হয়ে গেছে। আজিজুল সাহেব ছুটতে ছুটতে বাড়িতে ঢোকেন। ইয়াজউদ্দিন তালুকদার বলেন, কি হয়েছে আজিজুল? শান্ত হয়ে বলো। আব্বাজান, বাজারের মধ্যে আমাদের দোকানগুলোয় পুলিশ এসেছে। বলছে আমরা নাকি 2 নাম্বারই কারবার করি, আমাদের সব দোকান বন্ধ করে দিচ্ছে। মানে? আপনারা তাড়াতাড়ি চলেন। তালুকদার বাড়ির পুরুষেরা শীঘ্রই রওনা দেয়। মেঘ, এই নিয়ে কয়বার কথা হলো? 3 বার হলো। তোমার শরীর কি ঠিক নেই? এতবার বমি হচ্ছে কেন? বলছি ঈশান, একবার ডাক্তার ডাকবেন, তাহলে আর কি একবার শিওর হওয়া যেত। শিওর? কিসের জন্য? না আসলে কি হয়েছে বৌজান, খুলে বলো আমাকে। আসলে ঈশান, আই থিঙ্ক আমি প্রেগনেন্ট। সত্যি? মেহুর কথায় চোখে মুখে খুশির ঝলক ফুটে ওঠে ঈশানের। এদিকে মেহু লজ্জায় লাল হয়ে গেছে। তার অনেক দিনের ইচ্ছা যে তার একটা ফুটফুটে মেয়ে বাবু হবে, সে দুনিয়ার বেস্ট আম্মু হবে। আজ তার স্বপ্ন পূরণ হতে চলেছে। ঈশান মেহুকে কোলে তুলে ঘোরাতে লাগলো। মেহেক মেহেক মেহেক, আজ আমি খুব খুশি, খুব খুব খুব। এতদিন পর আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। অবশেষে আজ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আমি এত খুশিতে পাগলই না হয়ে যাই। আরে থামুন থামুন থামুন, এত জোরে ঘোরালে তো আমার বেবির ক্ষতি হবে। ঈশান মেহুকে কোল থেকে নামিয়ে বলে, চলো বাড়ির সবাইকে গুড নিউজটা দিই। ঈশান মেহুর হাত ধরে সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং রুমে এসে তাকে সোফায় ছুঁড়ে ফেলে। ডাইনিং রুমে উপস্থিত সবাই চমকে ওঠে। কি বলছো ঈশান, তুমি এইভাবে ওকে ছুঁড়ে ফেললে কেন? ইশতিয়াক সাহেব বলেন, সেটা এই মেয়েকে জিজ্ঞেস করো ড্যাড। অদ্ভুত তো, আপনি আমার বোনকে এইভাবে ছুড়লেন কেন সেটা ও কি করে জানবে? আর ওকে এইভাবে সবার সামনে অপমান করছেন কেন? ও তো আপনার স্ত্রী। মুগ্ধ বলল, ওই দুঃশরীরটা আমার স্ত্রী নয়, যার নিজের চরিত্রটি ঠিক নেই, সে কখনোই ঈশান চৌধুরী বউ হওয়ার যোগ্যতা রাখে না। আর একটা কথাও আমি আমার বোনের বিরুদ্ধে শুনবো না। কোন অধিকারে বলছেন আপনি এসব? ঈশান, সবার সামনে মেহুকে ছোট করার অধিকার কে দিয়েছে আপনাকে? মুগ্ধতা, তুমি আমার ছেলেকে মারলে? মাফ করবেন মা, কিন্তু আপনার ছেলে এটা ডিজার্ভ করে। উনি কেন মেহুকে এইভাবে ছুঁড়ে ফেললো? আর আপনার বোন কি করেছে সেটা জানেন ভাবি? কি করেছে আমার বোন? নিজের নাগরের বাচ্চা পেটে ধরে বসে আছে। ঈশানের কথায় আকাশ থেকে পড়ে মেহেক। এসব কি বলছে ঈশান? একটু আগেও তো এত খুশি ছিল, হঠাৎ কি হলো? মেহু এগিয়ে যায় ঈশানের দিকে। এসব কি বলছেন আপনি ঈশান? এই বাচ্চা তো। ঈশানের চড়ে তাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয় মেহু। মুগ্ধ তাকে ধরে নেয়। নিজের ওই নোংরা অপবিত্র হাতে আমাকে ছবি না, নষ্টা মেয়ে ছেলে তুই। নিজের প্রেমিকের সঙ্গে শোয়ার আগে আমার কথা মনে পড়েনি, এখন তার বাচ্চা তুই আমার কাছে চাপাতে চাস? এসব মিথ্যা। এই বাচ্চা আপনার ঈশান, আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। এত বড় সাহস! তুই এবার গলা উঁচে মিথ্যে বলছিস?
এত টাকার লোভ তোর? অবশ্য নাই বা হবে কেন? তোর বাপ তো টাকার জন্যই তোর মতো চরিত্রহীন মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিয়েছে। চুপ করুন আপনি, দয়া করে চুপ করুন। আমি আপনাকে ঠকাইনি। হ্যাঁ, আমি মানছি বিয়ের আগে আমার সাথে আরফিন ভাইয়ার একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কে আমরা কেউই কখনো সীমা অতিক্রম করিনি। তাই নাকি? তাহলে এটা কি? ঈশান সবার সামনে মোবাইলে একটা ভিডিও প্লে করে, যাতে দেখা যাচ্ছে মেহু আরফিনকে জড়িয়ে ধরেছে। আরফিন মেহুর কপালে চুমু খাচ্ছে। এটা গেস্ট রুমের ভিডিও, যখন আরফিন থাকতো গেস্ট রুমে। ভিডিওটাতে শুধুমাত্র এতটাই দেখানোর পর স্ক্রিন ঝাপসা হয়ে যায়। এসব পুরোটা সত্যি নয়, আপনি বিশ্বাস করুন ঈশান। সেদিন তোমাদের মধ্যে এগুলো হয়নি? হ্যাঁ, সেদিন আমরা একটু ইমোশনাল হয়ে গিয়ে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু তার বেশি কিছুই হয়নি। এক বিবাহিত মহিলা একটা পরপুরুষের ঘরে গিয়ে একান্তে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে, সেই পুরুষটা তাকে কপালে চুমু খাচ্ছে। এটা কি সেই মহিলার চরিত্রকে খুব ভালো প্রমাণ করছে ভাবি? আপনিই বলুন। মুগ্ধ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার কিছুই বলার নেই। সত্যিই তো, এইভাবে একা সবাইকে লুকিয়ে ভাইয়ের রুমে যাওয়াটা মেহুর একেবারেই উচিত হয়নি। সেদিন আমাদের মধ্যে কিচ্ছু হয়নি, বিশ্বাস করুন আপনারা। আপাই আপাই তুমি অন্তত বিশ্বাস করো, সেদিন আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি গো। সেদিন আমি শুধু কথা বলতে গিয়েছিলাম। চুপ করুন, আমার মা বাবার শিক্ষায় আঙ্গুল তোলার কে হন আপনি? আজ থেকে আমার আর মেহেকের রাস্তা সম্পূর্ণ আলাদা। আমি আপনার পায়ে পড়ছি ঈশান, আমাকে ছেড়ে দেবেন না। আপনি আমাকে ছেড়ে দিলে আমার বাচ্চার কি হবে? সেটা বুঝবে তোমার এই বাচ্চার বাবা, আমি নয়। আপনি আমার বাচ্চার বাবা, বিশ্বাস করুন প্লিজ। আজ তোমার শেষ নিশ্চিত। ঈশান মেহুকে হিড় হিড় করে টানতে টানতে বাড়ি থেকে বেরিয়ে যায়। মনে পড়ে আপনার কলেজ লাইফের প্রথম প্রেম ঈশাকে? আপনার সিনিয়র ছিল, যে আর কেউ না, আমার বড় আপু। অবশ্য তাছাড়াও তার আরেকটা পরিচয় আছে, সে হচ্ছে আপনার ফুপুর মেয়ে, মানে বিগ ব্রোর আপন বোন। ইয়ানার কথা শুনে আরফিনের পায়ের তলা থেকে মাটি সরে যায়। ঈশা, মনে পড়েছে তাহলে আমার আপু কতটা পাগল ছিল আপনার জন্য? সেটা আমাদের বাড়ির সবাই জানে। যখন সে কনসেপ্ট করে তখন 1000 বার সে আপনার পায়ে পড়েছে, কিন্তু আপনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তাকে বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দেননি। সেই পাপের ফল তো পেতেই হতো আপনাদেরকে।